আজকের ক্লাসে আমরা যে টপিকটা মূলত শিখব সেটার নাম হচ্ছে মূলত একটা থিওরেমকে ঘিরে আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম ভেক্টর ক্যালকুলাসে, সেটা হচ্ছে গ্রিনস থিওরেম। থিওরেমের স্টেটমেন্ট এন্ড প্রুফ পরে আসতেছে। আগে আমি একটু বলি স্টেটমেন্ট আসলে কি নিয়ে। আমরা দেখবো যে আহ, আমরা এ পর্যন্ত ডাবল ইন্টিগ্রালও শিখেছি, লাইন ইন্টিগ্রালও শিখেছি। এই থিওরেমটা এমন একটা ইন্টারেস্টিং থিওরেম যেটা কানেক্ট করে আপনাদের এই পড়তে পড়তে এই ভেক্টর ক্যালকুলাস শিখতে শিখতে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারতো যে একটা পাথ সি, ক্লোজড পাথ সি বরাবর আমি যদি এটা লাইন ইন্টিগ্রাল করি, তাহলে সেই লাইন ইন্টিগ্রালটার সাথে হতে পারে না যে ওই ক্লোজড পাথের ভেতরে যে রিজিয়নটা, সেই রিজিয়নটার উপরে ওভার ওভার দ্যাট রিজিয়ন কোনো ডাবল ইন্টিগ্রাল কি থাকতে পারে কিনা, কোনো ইন্টিগ্র্যান্ড কি থাকতে পারে কিনা, যে ইন্টিগ্র্যান্ডের ডাবল ইন্টিগ্রাল ওভার দ্যাট রিজিয়ন এই ক্লোজড পাথ বরাবর অরিজিনাল যে লাইন ইন্টিগ্রালটা তার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, মেবি ইকুয়াল। এরকম কোয়েশ্চেন কারো মাথায় আসতে পারে, রাইট? তো এরকম কোয়েশ্চেনের উত্তরই হচ্ছে দিচ্ছে এই গ্রিনস থিওরেম। আমি থিওরেমের স্টেটমেন্টটা লিখতেছি, তারপর আমরা থিওরেমের প্রুফটা দেখব, এন্ড ফাইনালি এই থিওরেমের অ্যাপ্লিকেশন দেখব যে প্রবলেম সলভেশনে সে কি কাজে আসে। থিওরেমের স্টেটমেন্ট আমি একটু আগে লিখতেছি। গ্রিনস থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে, এটা হচ্ছে মেইন স্টেটমেন্ট অফ দ্য থিওরি। সো স্যার হ্যাঁ, বলেন। স্যার আপনার সাউন্ডটা একটু মনে হয় কমে আসতেছে, মানে একটু আস্তে আস্তে আসতেছে স্যার, আর একটু সাউন্ডটা একটু আচ্ছা, বেশি হলে মানে শোনা যাচ্ছে না আর কি। আচ্ছা, এমনিতে ডিস্টর্ট হচ্ছে নাকি লো ভলিউম কোনটা? স্যার লো ইয়ে হচ্ছে। লো ভলিউম। আচ্ছা, অন্য আরেকজন যিনি আছেন আপনি কি কমই শুনতে পাচ্ছেন স্যার মানে? আমি ঠিক মতোই শুনতে পাচ্ছি সাউন্ড। আচ্ছা, তাহলে মনে হয় প্রবলেমটা আমার এন্ডে না। নাফেল, আমার মনে হয় তাহলে আপনি একটু যদি আপনার ওখান থেকে ভলিউম বাড়ানোর সুযোগ থেকে, মেবি প্রবলেমটা তাহলে আমার এন্ডে না, যেহেতু একজন ঠিক মতো শুনতে পাচ্ছে। ওকে, আমি কন্টিনিউ করি তাহলে। লেট বাট আমার এন্ড থেকে যে কোনো প্রবলেম ফিল করলে অবশ্যই আমাকে ইন্টারাপ্ট করবেন, হ্যাঁ? হতেই পারে আমার এখানে নেট আপ ডাউন করতেছে। লেট আর বি এ সিম্পল, simply connected plane region whose boundary is a simple closed piecewise smooth curve C oriented counterclockwise if f of xy and g of xy are continuous and have continuous first partial derivatives on some open set containing R, then
দেন এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। আচ্ছা, এই হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট, বাট থিওরেমের প্রুফে ঝাঁপিয়ে পড়ার আগে আমরা স্টেটমেন্টটাকে ফিল করতে চেষ্টা করি, স্টেটমেন্টের সবকিছু আমরা বুঝলাম কিনা। হ্যাঁ, সো এখানে একটু আগে কথা কিছুটা বলে নিছি যে আহ, এই ইকুয়েশনটা আমি ম্যাথমেটিক্সেরও ক্লাস নিই, ফিজিক্সেও আপনাদের মাঝে মাঝে মাইনর পড়ানো করেছে, কেমিস্ট্রিতে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেক সময় ক্লাস নিই। তো সবার জন্য একটা থিওরেমের সব পার্ট অনেক সময় ইম্পর্টেন্ট হয় না। ফর এক্সাম্পল, ইঞ্জিনিয়ারদের জন্য মোস্টলি এইটাই মেইন, কিন্তু বিইং ফিজিক্স স্টুডেন্টস আপনাদের জন্য এখানকার যে শর্তগুলা, এইগুলা কাইন্ড অফ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ইকুয়েশন ইটসেলফ। ইকুয়েশনটাকে আনইম্পর্টেন্ট বলতেছি না, বাট আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস এটা কি সেটা আপনাদেরকে অনেক ভালো বুঝতে হবে এবং ম্যাথের স্টুডেন্টদেরকে আরো ভালো বুঝতে হবে। তো শুরুতে একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করে নিচ্ছি, তখন আমি বলছিলাম যে আমি কি বোঝাতে চাচ্ছি। যে ধরা যাক এটা একটা সাম ক্লোজড কার্ভ সি। আমি প্রত্যেকটা টার্মকে একটু আগে এক্সপ্লেন করি। ওরা বলতেছে আর হচ্ছে একটা, এই টার্ম গুলাতে পরে আসতেছে সিম্পলি কানেক্টেড প্লেন রিজিয়ন হুজ বাউন্ডারি ইজ, এটাও পরে আসতেছে সিম্পল ক্লোজ পিস ওয়াইজ স্মুথ কার্ভ সি। তার মানে ক্লিয়ারলি ওরা কোনো একটা রিজিয়ন আর এর কথা বলতেছে যেটা কোনো একটা ক্লোজড কার্ভ সি দিয়ে বাউন্ডেড। তো এইখানে রিজিয়নটা হচ্ছে এটা আর, যেটাকে রেড কালারে হ্যাচিং করছি, আর তার বাউন্ডারিটা হচ্ছে একটা ক্লোজড কার্ভ সি। বাট শর্তগুলো ভালো করে বুঝতে পারি। প্রথমে বোঝার চেষ্টা করি যে একটা সিম্পলি কানেক্টেড রিজিয়ন বলতে কি বোঝায়। সিম্পলি কানেক্টেড বোঝার আগে আমি সাইডে ছোট করে আমি এখানে একটু মাল্টিপ্লি কানেক্টেডটা কি সেটা আগে দেখাই, তাহলে বুঝে যাবে সিম্পলি কানেক্টেড। মাল্টিপ্লি কানেক্টেড হচ্ছে একটা এরকম একটা রিজিয়ন, আমি আগে একটু ইনফর্মালি বলবো তারপর ফর্মালি বলবো। এরকম একটা রিজিয়ন, রিজিয়নটা দেখতে এরকম। রিজিয়ন হচ্ছে যে কোনো একটা রিজিয়ন অথবা যে কোনো একটা এরিয়া, ম্যাথমেটিক্স আসলে সেট অফ পয়েন্টস, তাই না? তো আমরা এই হ্যাচ করা অংশটার নাম দিলাম রিজিয়ন, যার নাম দিলাম আর1। তার মানে আমার এই রিজিয়নটা এমন একটা রিজিয়ন যার মাঝখানে একটা হোল আছে, একটা ছিদ্র আছে। এইরকম রিজিয়নকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লি কানেক্টেড। সো আর1 এইখানে ড্র করা, আর1 একটা মাল্টিপ্লি কানেক্টেড। আমি আরেকটা যদি ড্র করি, এই এই তিনটা হোলের বাইরের যে অংশগুলা, এইটাকে যদি একটা রিজিয়ন নাম দিই আর2, তাহলে আর2 একটা মাল্টিপ্লি কানেক্টেড। হ্যাঁ, এরা সব মাল্টিপ্লি কানেক্টেড। আর সিম্পলি কানেক্টেড হচ্ছে এরকম একটা রিজিয়ন যদি আমি ড্র করি যার নাম হচ্ছে আর3, তাহলে আর3 হচ্ছে সিম্পলি কানেক্টেড। সো টপোলজিক্যালি স্পিকিং একটা রিজিয়ন যদি এমন হয় যার ভিতরে কোনো হোল নাই, তাহলে সে সিম্পলি কানেক্টেড। আর ম্যাথমেটিক্স এর ভাষা আমরা এরকম একটা ইন্টারেস্টিং সংজ্ঞা তাকে দেই। সিম্পলি কানেক্টেড ডোমেইন হচ্ছে এমন কেউ যে এর ভেতরে যে কোনো একটা ক্লোজড কার্ভ সি আপনি ড্র করেন না কেন, সেটাকে আপনি আস্তে আস্তে সংকুচিত করতে করতে একটা পয়েন্ট পর্যন্ত সংকুচিত যদি করে ফেলেন, কখনোই কার্ভটা রিজিয়নের বাইরে যাবে না। যেমন এই এক্সাম্পলটায় এই সি কার্ভটাকে সংকুচিত করতে থাকে, রিজিয়নের বাইরে কখনো যাবে না। বাট আপনি সেম কথাটা আর1 রিজিয়নের ক্ষেত্রে বলতে পারবেন না। এখন কেউ বলতে পারে, স্যার কার্ভটা যদি আমি এইভাবে ড্র করি তাহলে তো হচ্ছে। এই কার্ভটা এর নাম দিলাম সি1। এই সি1 কার্ভটাকে সংকুচিত করতে করতে আমি একদম পয়েন্টে নিয়ে যাব, আর1 রিজিয়নের বাইরে একবারও যাচ্ছি না। বাট এটা আসলে একটা এক্সাম্পলের কেসে হইলে হবে না, এভরি কার্ভের জন্য হওয়া লাগবে। যদি আমি এইখানে এমন ভাবে যদি আমি একটা কার্ভ ড্র করি সি ড্যাশ, তাহলে এই সি ড্যাশ কার্ভটাকে যদি আপনি সংকুচিত করতে থাকেন, একটা না একটা পর্যায়ে আসবে যখন এখানে চলে আসবে পয়েন্ট পর্যন্ত যেতে যেতে কার্ভটা, এন্ড ওই সময় কার্ভের পুরাটাই রিজিয়নের, আমাদের রিজিয়ন আর1 এর বাইরে চলে যাচ্ছে, নট জাস্ট অংশ বিশেষ। এমনকি একটা অংশ বিশেষও যদি বাইরে যায় তাতেও আমরা মানব না। পুরাটা টাইম কার্ভের এর পুরা প্রসেস, পয়েন্ট পর্যন্ত সংকুচিত হওয়ার মাঝখানে পুরা প্রসেসে কার্ভের উপর একটা সিঙ্গেল পয়েন্টও রিজিয়নের বাইরে যাওয়া যাবে না, এন্ড দিস হ্যাজ টু বি ট্রু ফর এভরি পসিবল ক্লোজড কার্ভ ইন দ্য রিজিয়ন। তাহলে বুঝতেই পারতেছেন, এখানেও যদি আমি এরকম এদেরকে মিলে একটা কার্ভ ড্র করার চেষ্টা করি, তাহলে সংকুচিত হইতে হইতে হতে এই পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আপনি হয়তো চলে আসছে। জিনিসগুলো দেখতে স্মাইলি ফেসের মতো হয়ে গেছে। যাই হোক, সংকুচিত হইতে হইতে হয়তো এই পর্যন্ত আপনি চলে আসতেছেন। একদম সংকুচিত হওয়ার পর সে আর2 ভেতরেই বিলং করে, কিন্তু পথে কিন্তু কিছুক্ষণের জন্য হইলো তার কিছু অংশ হয়তো বা এইরকম একটা সিচুয়েশনে তার কিছু অংশ হইলো আর2 রিজিয়নের বাইরে যেতে বাধ্য হয়েছে।
এইটা এড়ায় আপনি এই কার্ভটাকে সংকুচিত করে পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন না। এইভাবে আমরা ডিফাইন করি মাল্টিপ্লি কানেক্টেড কার্ভ। তাহলে সিম্পলি কানেক্টেড কথাটার মানে আশা করি বুঝতে পারছেন সবাই। যদি না বুঝে থাকেন আমাকে যে কোনো সময় ইন্টারাপ্ট করবেন, কোনো সমস্যা নেই। আর প্লেন রিজিয়ন মানে তো বোধহয় বুঝতে পারতেছেন যে ওইভাবে চিন্তা করে একটা সারফেস, থ্রিডি একটা সারফেস, একটা স্ফিয়ারের যে সারফেস সেটাও ইন এ ওয়ে একটা রিজিয়ন, বা সারফেসের উপরে আমি যদি একটা অংশ কেটে নিই সেটা একটা রিজিয়ন, বা সেটা প্লেন রিজিয়ন হবে। কিন্তু এক্স ওয়াই তলের উপর যদি একটা সার্কেল বা সার্কুলার ডিস্ক ড্র করি সেটা একটা প্লেন রিজিয়ন হবে। সো ডিগ্রি অফ ফ্রিডম একটা মানে এক্সট্রা স্যার এটা থাকতে টু পারে। ডি রিজিয়ন? মানে ওই সেন্সে চিন্তা করলে 2D রিজিয়ন, বাট মানে ওই আসলে আমাদের ম্যাথমেটিক্স এন্ড থিওরিটিক্যাল ফিজিক্সে 2D রিজিয়ন কথাটা আসলে অনেক সময় মিসগাইড করে। কারণ আহ, এই যে আহ, আপনারা ম্যানিফোল্ড সম্পর্কে যারা পড়বেন তারা দেখবেন যে এই যে আমি যেটা একটা স্ফিয়ার ড্র করি সেই স্ফিয়ারের ভিতর প্রত্যেকটা পয়েন্ট লোকালি কিন্তু 2D তে বিলং করে। তো ওই সেন্সে চিন্তা করলে আমরা মনে হয় 2D 3D দিয়ে বলতে গেলে আবার অন্য মিনিংও এসে পড়ে কিনা, আমরা মনে হয় প্লেন রিজিয়ন কথাটা রাখি আর কি। অর্থাৎ রিজিয়নটার কার্ভেচার কোথাও নন জিরো হয়নি, সব জায়গায় ফ্ল্যাট। যিনি প্রশ্ন করছেন উত্তর পাইছেন? জি স্যার। আচ্ছা, এইবার আসি সিম্পল ক্লোজড পিস বাই স্মুথ কার্ভ। প্রথমে আসি স্মুথ কার্ভ কাকে বলে। স্মুথ কার্ভ মানে হচ্ছে মাঝখানে কোনো কর্নার ফর্নার না। ফর এক্সাম্পল স্মুথ কার্ভটা আমি এখানে বুঝাই। স্মুথ মানে হচ্ছে এরকম একটা কার্ভ যদি আমি ড্র করি, মডুলাস অফ এক্স এর গ্রাফ এরকম হয়, দিস ইজ নট স্মুথ। কেন? কারণ একটা পয়েন্ট হইলো তার পথের মধ্যে আছে, তার বডির মধ্যে, যেখানে সে ডিফারেন্সিয়েবল না। তো স্মুথ কার্ভ মানে হচ্ছে এভরি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হইতে হবে। হুম, ও ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হবে। কিন্তু আমাদের এখানে কিন্তু স্মুথ কার্ভ না, আমাদের এখানে হচ্ছে পিস ওয়াইজ স্মুথ কার্ভ। এন্ড সেই হিসাবে এখানে যেটা ড্র করা আছে সেটা পিস ওয়াইজ, আমি শর্টকাটে দিলাম পিস ওয়াইজ স্মুথ কার্ভ। কারণ পিস ওয়াইজ স্মুথ কার্ভ হচ্ছে আপনাদের ক্যালকুলাস কোর্সে শেখা মানে ক্যালকুলাস 1 কোর্সে শেখা পিস ওয়াইজ কন্টিনিউয়াস কার্ভের মতো। পুরা রাস্তায় সে হয়তো স্মুথ না, কিন্তু তাকে আমি দুইটা সেগমেন্টে ভাগ করতে পারতেছি। এই সেগমেন্টটা ইটসেলফ আলাদা একটা কার্ভ হিসেবে চিন্তা করলে স্মুথ, এই সেগমেন্ট আলাদা একটা কার্ভ হিসেবে চিন্তা করলে স্মুথ। এরকম সেগমেন্ট কয়টা অ্যালাউ করা যাবে? উত্তর হচ্ছে ফাইনাইট সংখ্যক। তো এমন কোন কার্ভ যদি পান যেটা স্মুথ না, কিন্তু ফাইনাইট সংখ্যক পয়েন্ট বাদ দিয়ে বাকি সব পয়েন্টে সে স্মুথ, তাহলে সেইটাকে আমরা পিস ওয়াইজ স্মুথ কার্ভ বলি। পিস ওয়াইজ স্মুথ কার্ভ জিনিসটা কি বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন। ক্লোজড মানে কি এটা আমরা সবাই জানি। ক্লোজড মানে হচ্ছে কার্ভটা স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম। সো প্যারামিটারাইজ যদি করি কার্ভকে, তাহলে একটা পয়েন্ট বাদে বা মানে কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে টি এর দুইটা ডিফারেন্ট ভ্যালু, ধরেন টি ইকুয়ালস টু টি নট দিয়ে স্টার্ট করছি, হ্যাঁ, এবং টি ইকুয়ালস টু টি ওয়ান এ এসে শেষ হবে। টি ইকুয়ালস টু টি ওয়ান ওই সেম পয়েন্টটাকেই রিপ্রেজেন্ট করে। আপনারা এমনিতেই ক্লোজ কার্ভ কাকে বলে এটা ফিল করতে পারেন, কিন্তু আমি একটু স্ট্রিক্ট ডেফিনেশনে যদি যাই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে প্রত্যেকটা পয়েন্টে দেখা যাচ্ছে তার একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে সে মানে ওই পয়েন্টটার দোষের কারণে প্যারামেট্রিক ইকুয়েশনে সে ওয়ান ওয়ান ফাংশন, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট প্যারামিটার ভ্যালুর জন্য একই পয়েন্ট প্রডিউস করতেছে। বাট দেন এগেইন এই একই কথা এরকম একটা কার্ভের জন্য সত্য। কিভাবে? এই পয়েন্টটা এমন একটা পয়েন্ট, এখান থেকে স্টার্ট করছেন, তাহলে টি ইকুয়ালস টু টি নট, ধরেন প্রথম স্টার্টিং পয়েন্টে টি ছিল টি নট, এদিকে আগাচ্ছেন, স্টার্ট করে এখানে আরেকবার টি ইকুয়ালস টু টি ওয়ান এর জন্য সে সেম পয়েন্ট দিচ্ছে, বাট সে কন্টিনিউ করতেছে, ক্যারি অন করতেছে, গিয়ে আবার টি ইকুয়ালস টু টি টু এর জন্য হয়তো সে আবারও সেম ভ্যালু দিতেছে। এন্ড এটা আরো এরকমও হইতে পারে, একটা পয়েন্ট বাদে মাল্টিপল পয়েন্ট এটা হইতে পারে। তাহলে এই দুই এক্সাম্পল আর এই এক্সাম্পল দুইটাই কিন্তু ক্লোজ কার্ভের এক্সাম্পল। আমি এটার নাম দিলাম এক টাইপের, টাইপ ওয়ান নাম দিলাম, ফর্মাল কোনো ডেফিনেশন আমি নিজে বলতেছি, এটার নাম দিলাম টাইপ টু। সো এই টাইপ ওয়ানটা টাইপ টুটার মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে টাইপ ওয়ানে এই একই পয়েন্টে দুইটা প্যারামিটার ভ্যালুর জন্য মিট করা এটা একবার করে, একবারে বেশি হবে না। কিন্তু টাইপ টু তে একবারের বেশি ঘটতেছে, তার মানে কার্ভটা নিজেই নিজেকে অতিক্রম করবে না, ক্লোজ কার্ভটা। এইরকম কেসে আমরা তাকে বলি সিম্পল। সো ক্লোজড কার্ভ সিম্পল হইতে পারে, নন সিম্পল হইতে পারে, এইটার নাম আমরা দিচ্ছি হচ্ছে সিম্পল ক্লোজড কার্ভ।
এটা নাম আমরা দিচ্ছি হচ্ছে নন সিম্পল ক্লোজড কার্ভ। আমরা যেই থিওরেমটা নিয়ে কথা বলছি সেখানে যে কার্ভটা, সেই কার্ভটাকে আমরা চিনতে পারতেছি, সে সিম্পল হবে, ক্লোজড হবে, পিস ওয়াইজ মুভ হবে, অনেকটা এরকম দেখতে। এবং তার ভেতরে যে রিজিয়ন আর, সে সিম্পলি কানেক্টেড হবে। তার মানে এখানে কোনো হোল থাকা যাবে না। তার মানে আমরা এইখানে যেমন একটা ফিগার ড্র করছি, এই ধরনের সহজ সরল একটা সিচুয়েশন হইতে হবে। ওকে। আর লাস্টলি ওরিয়েন্টেড কাউন্টার ক্লকওয়াইজ হইতে হবে। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ না হইলে কি কোনো রেজাল্ট বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে নিশ্চয়ই। আমরা সাধারণত যা দেখি ক্যালকুলেশন একটা এক্সট্রা মাইনাস এসে পড়ে। হ্যাঁ, So, পুরা জিনিসটা কনভেনশনালি ক্লকওয়াইজ এর জন্য করা যেত, কিন্তু সারা ওয়ার্ল্ড আমরা কনভেনশনালি কাউন্টার ক্লকওয়াইজ কে পজিটিভ ওরিয়েন্টেশন ধরে কাজ করি বলে এখানে কাউন্টার ক্লকওয়াইজ বলা হয়েছে। কোনো অঙ্কে যদি কোনো কার্ভ এরকম দেওয়া হয় যেটা কাউন্টার ক্লকওয়াইজ না, যেটা ক্লকওয়াইজ, তাহলেও এই থিওরেম অ্যাপ্লাই করা যাবে, জাস্ট একটা এক্সট্রা নেগেটিভিটি আমাকে নিয়ে ডিল করতে হবে। যদি এই সিচুয়েশন সত্য হয় এবং যদি এফ আর জি কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স এন্ড ওয়াই হয় এন্ড হ্যাভ কন্টিনিউয়াস ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ হয়, ইকুয়েশনটা যারা আগে মানে লিখতে লিখতে একবার দেখে ফেলছেন তারা জানেন যে কন্টিনিউয়াস ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ না থাকলে তো এই টার্ম দুটো আমরা লিখতে পারতাম। তো এটা এমনিও বোঝা যেতেছে যদি থাকে অন সাম ওপেন সেট কন্টেনিং আর, তার মানে মূলত আর এর কথাই মিন করতে চাইতেছে, কিন্তু মানে আর কে কন্টেইন করে পুরোপুরি এমন কোন একটা ওপেন সেট আমরা খুঁজতে চাচ্ছি যে ওপেন সেটে এই ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ গুলা এক্সিস্ট করে এবং এফ আর জি কন্টিনিউয়াস, সো দ্যাট আমরা আর এর জন্য এটা কনফার্ম করতে পারি যে আর এর ভেতরেও ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং এফ আর জি কন্টিনিউয়াস। সেক্ষেত্রে এই ইকুয়েশনটা সত্য। আর এই ইকুয়েশনটার ক্ষেত্রে এই ইকুয়েশনটা যেটা ডিনোট করতেছে, যেটা এই ইকুয়েশনটা ফিজিক্যালি আমাকে যে হেল্প করতেছে, সেটা হচ্ছে এই কার্ভ সি বরাবর যে পাথ ইন্টিগ্রালটা আর ওর ভেতরে আটকা পড়া আর রিজিয়নের উপর কোন এক ইন্টিগ্র্যান্ডের ডাবল ইন্টিগ্রালটা, এদের মধ্যে কিছু না কিছু কানেকশন থাকার কথা, সেই কানেকশনটা হচ্ছে এবং কানেকশনটা ডিরেক্ট। দ্যাট মিনস এই পাথ সি বরাবর লাইন ইন্টিগ্রালকে সরাসরি কোন এক ইন্টিগ্র্যান্ডের ডাবল ইন্টিগ্রাল দিয়ে প্রকাশ করছে ওভার দিস ইনক্লুডেড রিজিয়ন। কোন ইন্টিগ্রাল সেটা খুঁজে ম্যাথমেটিশিয়ানরা বের করছে, সম্ভবত গ্রিন সাহেবই হয়তো বের করছে, সেটা হচ্ছে এই এই ইন্টিগ্রান্ডটার ডাবল ইন্টিগ্রালের সমান সেটা। সো থিওরেমটার ইনফরমেশনটা আমি ক্লিয়ার করতে পারছি কিনা আমাকে জানাবেন, যদি ক্লিয়ার হয় আমি সামনে গেছি প্রুফে। প্রুফ খুব সহজ। ধরা যাক আমরা এরকম একটা রিজিয়ন আর নিয়ে আমরা কথা বলতেছি। তার মানে এই হচ্ছে আমার কার্ভ সি। আমরা এই কার্ভটা ক্লোজড হওয়ার কারণে কখনোই ওয়ান ওয়ান ফাংশনের কার্ভ সে হবে না, রাইট? কারণ যে কোনো ভার্টিক্যাল দাগ যদি আপনি টান দেন, একটার বেশি পয়েন্টে বেশিরভাগ জায়গায় তার ইন্টারসেকশন হবে। সো আমরা যেটা করতে পারি আমাদের কাজের স্বার্থে, আমরা এই পুরা কার্ভটাকে দুইটা পার্টে ভাগ করতে চাই সো দ্যাট ইচ পার্ট ফাংশন হয়। এবং এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওর একদম লেফট মোস্ট আর ওর একদম রাইট মোস্ট যে পয়েন্ট দুইটা, সেই বরাবর একটু প্রজেকশন নিতে চাই। প্রজেকশন নিয়ে এই পয়েন্টটার নাম দিলাম সে এ, এই পয়েন্টটার নাম দিলাম সে বি, এবং আমি আমার কাজটাকে দুইটা পোর্শনে ভাগ করতে চাই। একটা পোর্শন হচ্ছে এইটুকু, এইটুকুর নাম আমি দিলাম C1, পুরা কার্ভটার নাম সি, এইটুকুর নাম আমি দিলাম C1। আর আরেকটা পোর্শন হচ্ছে এইটুকু, এই পোর্শনটার নাম আমি দিলাম C2। তাহলে C1 আর C2 ইউনিয়ন হচ্ছে যে কোনো কার্ভকে ম্যাথমেটিক্সে আমরা সেট অফ পয়েন্ট হিসেবে চিনি, তাহলে সেই সেন্সে পুরা কার্ভের পয়েন্টের সেটটা হচ্ছে সি। সেই সি সেটটাকে আমি দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট C1 আর C2 ইউনিয়ন আকারে প্রকাশ করছি, খালি বাউন্ডারি পয়েন্ট গুলোকে এক্সক্লুড করে চিন্তা করি, কারণ তারা ইন এ ওয়ে দুই সেটেই বিলং করার দাবি রাখে। ওই একটা পয়েন্ট আমাদের ম্যাটার করবে না, ওই একটা পয়েন্ট ইগনোর, ওই দুইটা পয়েন্ট ইগনোর করেন। আমি দাবি করতে পারি C1 আর C2 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে হচ্ছে ফাংশন। আমার যা প্ল্যান, আমি প্ল্যান অফ অপারেশনটা বলি, সেটা হচ্ছে আমাকে প্রুফ যা করতে হবে সেটা আগের পেজে লেখা আছে। এইটা আমি প্রুফ করতে চাই। আমি প্রুফটাকে দুইটা ভাগে ভাঙবো।
একটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ডিএক্স সি বরাবর, এইটা সমান আমি দেখানোর চেষ্টা করব নেগেটিভ মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিএ, আর সি জি অফ এক্স ওয়াই ডিওয়াই, এইটাকে দেখানোর চেষ্টা করব আর এর উপর ডেল জি বাই ডেল এক্স ডিএ। অর্থাৎ খেয়াল করে দেখেন, বাম পাশের অংশটা দুইটা ভাগে স্প্লিট করতেছি আমি, এফ এর ইন্টিগ্রালটা আর জি এর ইন্টিগ্রালটা, আর ডান পাশের অংশকে দুইটা ভাগে ভাগ করতেছি, ডেল জি বাই ডেল এক্স এর ইন্টিগ্রালটা মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই এর ইন্টিগ্রাল। এবং আমি যদি মানে এইটা কোত্থেকে পাইলাম, মনে করেন স্বপ্নে পাইছি, হ্যাঁ আপাতত এটা ভুলে যান, কিন্তু আমাকে এটা মেক শিওর করেন এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি যদি দেখাতে পারি তাহলে প্রমাণ ডান কিনা হওয়া উচিত। কারণ এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে ফেলি তাহলে বাম পক্ষ দুইটা যোগ হইলে ঠিক এই বাম পক্ষটা আসে, আর ডান পক্ষ দুইটা যোগ করলে সিঙ্গেল একটা আর এর ইন্টিগ্রাল আন্ডার নিলে এই দুইটা যোগ হয়ে ঠিক রাইট হ্যান্ড সাইডটা আসে। সো এইটা প্রমাণ করতে হবে, বুঝলাম কেমনে উত্তর দিতেছি না, কিন্তু এইটা প্রমাণ করতে পারলেন সাফিসিয়েন্ট কিনা, এটা এই দুইটাকে প্রমাণ করা সাফিসিয়েন্ট কিনা আমার মূল থিওরেমটাকে প্রুফ করার জন্য, এইটা আপনারা কনভিন্স হয়েছেন কিনা আমাকে একটু জানান। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা প্রমাণে হাত দিই, ব্লু কালারে যেটা লিখছি এটা প্রমাণে হাত দিই। আসলে দুইটা প্রমাণটা কাছাকাছি স্টাইলে হবে, আর প্রমাণ দেখতে দেখতে বুঝে যাবেন যে স্বপ্নে পাইছি বা কি যুক্তিতে আমি এই দুইটাকে এভাবেই স্প্লিট করলাম, উল্টাটাও হইতে পারতো, অন্য কোনো ভাবে হইতে পারতো, এটা যে হবে কিভাবে বুঝলাম সেটা প্রমাণ দেখতে দেখতে বুঝে যাবেন। সি ওয়ান যে কার্ভটা, যেহেতু এখন সে একটা ফাংশন, ওর ইকুয়েশন আমি নাম দিলাম আচ্ছা y equals to g1 of x, g1 of x, আর c2 কার্ভটার নাম দিলাম আমি y equals to g2 of x। এটা যেহেতু ফাংশন, এই ফরম্যাটে এদের নামটা ধরা যাবে। তাহলে সেক্ষেত্রে আমি দাবি করতে পারি সি বরাবর এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স, এই ইন্টিগ্রালটাকে সি কার্ভটাকে আমি দুই ভাগে ভেঙে লিখতেছি, c1 এক সেকেন্ড, c1 f of xy dx plus c2 f of xy dx। একটু পর পর এই দিকে তাকাবো, এখানে যেতে চাচ্ছি। পরের লাইন, c2 কার্ভটা হচ্ছে a থেকে b পর্যন্ত এইভাবে, আর c1 কার্ভটা হচ্ছে b থেকে a পর্যন্ত রিটার্ন আসতেছে, কিন্তু আমি এটাকে a থেকে b এর ডিরেকশনে দেখতে বেশি পছন্দ করতেছি। এই জন্য ওই আমার দেখার পছন্দের জন্য এইটাকে আমি নাম দিয়ে দিলাম -c1। -c1 কার্ভটা তাহলে c1 যেহেতু a থেকে b তে, -c1 তাহলে সরি c1 যেহেতু b থেকে a তে, তাহলে -c1 a থেকে b, f অফ, বা স্যার মাইনাসটা একদম সামনে দেওয়া যেত না? হ্যাঁ বলতেছি and c2 f of xy dx। কিন্তু যেহেতু কার্ভ মন চাইলেই উল্টায় আমি দিতে পারি না, এবং আমরা কমন সেন্স থেকে জানি, এর আগে ক্যালকুলাসের এক্সপেরিয়েন্স থেকে জানি, c1 বরাবর এই ইন্টিগ্রেশনটা শেষ করলে যদি রেজাল্ট হয় 10, তাহলে -c1 বরাবর এই ইন্টিগ্রেশনটা শেষ করলে রেজাল্ট হবে -10। সো ওই ব্যালেন্সটা করার জন্য আমি বাইরেও একটা মাইনাস দিতে চাইতেছি। পরের লাইন, আমি এখন c1 আর c2 কার্ভের ইকুয়েশন দুটার দিকে একটু ফোকাস করব। যেহেতু c1 এর ইকুয়েশন y ইকুয়ালস টু g1 অফ x, তাহলে এটাকে প্যারামেট্রিক্যালি আমি লিখতে পারি, এটা প্যারামেট্রিক ইকুয়েশনে যেতে চাই, তাহলে ধরলাম x ইকুয়ালস টু t, তাহলে y এর ইকুয়েশন আসবে হচ্ছে g1 অফ t, এবং t এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত? c1 এর ক্ষেত্রে t এর ভ্যালুটা মানে একটু ডিরেকশনের ক্যাচাল এখানে আছে, কারণ বি থেকে এ পর্যন্ত, শুধু c1 কার্ভ হিসাবে যদি চিন্তা করি বি থেকে এ পর্যন্ত,
কিন্তু বি তো বড়, এ তো ছোট, আমি যদি এরকম একটা কিছু লিখে ফেলি এটা তো সেন্স মেক করবে না। ওই যে এই জন্য এই ব্যালেন্সিংটা করা, আমি কার্ভের C1 কার্ভকে প্যারামিটারাইজ না করে সরাসরি -C1 কার্ভকে প্যারামিটারাইজ করতেছি। এখন আমি সেফলি এ থেকে বি পর্যন্ত লিখতে পারবো। একইভাবে C2 কার্ভের প্যারামিটারাইজেশন, C2 এর জন্য এ থেকে বি এর ব্যালেন্স এগুলো করা লাগবে না, অলরেডি ব্যালেন্স হয়ে আছে। সো x = t থেকে x = t, y = g2 অফ t, এবং t এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত। আমি এখন আচ্ছা এইখানে যা লিখছি পরের পেজে আরেকবার এই ইকুয়েশনটা পরের পেজে আরেকবার তুলবো, কারণ না হলে ক্যালকুলেশন করতে করতে পরের পেজে যেতে গিয়ে ভুল হয়ে যায়। তো আমি একটু রিপিট করবো। সো প্লাসটাকে একটু আগে লিখবো, C2 টা আগে লিখতেছি, f of xy dx মাইনাস C1 f of xy dx, একটু চেক করি ঠিক লিখলাম। C2 f of x dx, ঠিক আছে। এবার প্যারামিটারাইজেশন গুলা বসায় দিই। C2 কার্ভের ক্ষেত্রে x এর জায়গায় ধরছি t, y এর জায়গায় ধরছি g2 অফ t, dx টা আসে হচ্ছে x যেহেতু t, dx টা আসে হচ্ছে dt। আচ্ছা এইটুকু এখানেই লিখি, C2 কার্ভের ক্ষেত্রে x যেহেতু t, dx আসে dt। এটা -C1 এর ক্ষেত্রে প্রযোজ্য, x যেহেতু t, dx আসবে হচ্ছে dt। সো দুই কার্ভই একই রকম ভাবে চেঞ্জ হবে, সো এখানে dt বসায় দিলাম, এন্ড t এর ভ্যালু a থেকে b তে মাইনাস f অফ x এর জায়গায় t, C1 কার্ভে y ধরছি g1 অফ t, dx এর জায়গায় dt, t ইকুয়ালস টু a থেকে b। ওকে, দুইটা ইন্টিগ্রাল একই লিমিট এভরিথিং, এই উদ্দেশ্যেই আসলে তখন C1 কে -1 রাখছিলাম। এভরিথিং যেহেতু একই লিমিটের মধ্যে, দুইটা ইন্টিগ্রালকে আমরা সিঙ্গেল ইন্টিগ্রালে নিয়ে আসতে পারি। t ইকুয়ালস টু a থেকে b, f অফ t কমা g2 অফ t মাইনাস f অফ t কমা g1 অফ t dt। এখন এই যে চেহারা প্রায় মিলে গেছিল খালি g1 আর g2 ছাড়া, হ্যাঁ, নাইলে এদেরকেও একসাথে কিছু একটা করা হতো যেত। এইটা দেখে আমাদের একটু মাথায় আসতেছে একটা কাজ করি, এটাকে কি এমন কিছু করা যায় কিনা। ফর এক্সাম্পল, নিচে একটু লেখা টাইপের কিছুটা জায়গা যেতে আছে, ইন্টিগ্রাল t ইকুয়ালস টু a থেকে b, আমি এটাকে এমন কিছু লিখে ফেলতে চাই, f অফ t কমা y, যেখানে y ইকুয়ালস টু লোয়ার লিমিট হিসাবে বসাইতে চাচ্ছি হচ্ছে g1 অফ t, আপার লিমিট হিসাবে বসাইতে চাইতেছি হচ্ছে g2 অফ t। আচ্ছা, বাইরে ছিল dt, এটা আশা স্যার করি সব। অলরেডি একটা ইন্টিগ্রেশন সাইন আছে, তারপরেও আবার লিমিট এভাবে লিখতে পারবো ব্র্যাকেটের সাথে? একটু খেয়াল করে দেখেন, আমরা আর কোনো ইন্টিগ্রেশন কিন্তু করি নাই। এইখানে যে নোটেশনটা আমরা ব্যবহার করছি, সেম নোটেশনটা কোইন্সিডেন্টালি আমরা ইন্টিগ্রেশনের সময় ব্যবহার করি, কিন্তু এখানে কোনো ইন্টিগ্রেশন কিন্তু এখন কিন্তু আসেনি। এটা জাস্ট একটা নোটেশনাল হেল্প, আমরা এই নোটেশনের অভ্যস্ত তো, তাই না? y সমান g2t জি বসায় যা জি পাচ্ছি, বিয়োগ y স্যার, সমান বুঝতে g1t পারছি। বসে যা পাচ্ছি। ওকে, ঠিক আছে, কন্টিনিউ করি। কিন্তু তারপরও দেখে তো এখন লোভ লাগতেছে এটাকে একটা ইন্টিগ্রালে নেওয়া যায় কিনা, তাই না? তা আমরা এখন সেই কাজটা করব। সো ইন্টিগ্রাল t ইকুয়ালস টু a থেকে b, আর বাইরে dt, মাঝখানের বক্সের ভিতরে এই অ্যারোর ভিতরে যা আছে আর কি, এটাকে এখন আমরা কিভাবে ইন্টিগ্রালে নিতে পারি একটু দেখি। আমি যদি লিখি ইন্টিগ্রাল del f বাই del y ইন্টু dy, যেখানে আমরা ইন্টিগ্রেট করতেছি y ইকুয়ালস টু g1t থেকে g2t পর্যন্ত। এটা এই লাইন থেকে এখানে কিভাবে আসে বুঝতে যতটা কঠিন, ব্যাক ডিরেকশনে চেক করাটা তার তুলনায় একটু সহজ। আপনি একটু দেখেন যে এই ইন্টিগ্রেশনটা যদি করা যেত, ডেল এফ বাই ডেল ওয়াই হচ্ছে
ওয়াই এর সাপেক্ষে এফ এর রেট অফ চেঞ্জ, তাকে যদি ক্ষুদ্র ওয়াই এর পরিবর্তন দিয়ে গুণ করেন আপনি আসলে এফ এর পরিবর্তন পান। তার মানে আপনি আসলে ডেল এফ কে ইন্টিগ্রেট করতেছেন। তো ডেল এফ কে ইন্টিগ্রেট করার মানে হচ্ছে ডেল এবং মানে ডেরিভেটিভ অপারেটর এবং ইন্টিগ্রাল অপারেটর ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে ভিতরে শুধু এফ। সে এফ এর ভিতরে ওয়াই ইকুয়ালস টু জি টু টি বসাবেন, ওয়াই ইকুয়ালস টু জি ওয়ান টি বসাবেন, বিয়োগ করে দিবেন। তাহলে দেখেন এই লোকটাই কিন্তু আসে। এইটাতে কেউ যদি থাকেন যে কনভিন্স হন নাই আমাকে একটু বলুন। এখন পরের লাইনে আসি, ব্র্যাকেটটাকে উঠে দিয়ে একই জিনিস আরেকবার লিখবো, টি ইকুয়ালস টু এ থেকে বি। হ্যাঁ, আর একটু যদি আমরা অরিজিনালি ড্র করা জায়গাটা ব্যাক করি তাহলে আপনারা দেখবেন ওই যে ডাবল ইন্টিগ্রাল আমরা যেই নিয়মে করি, হ্যাঁ, সেই নিয়মে যদি চিন্তা করি, যেটা ভার্টিক্যাল লাইন আমরা ড্র করলাম, তাহলে ওয়াই বৃদ্ধির দিকে আগে মানে রিজিয়নটা কভার করার সময় ওয়াই এর ভ্যালু স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জি2 থেকে, জি2 কার্ভ থেকে, এন্ডিং পয়েন্টটা জি1 কার্ভ। কিন্তু এখানে লোয়ার লিমিট আপার লিমিট উল্টা আসছে কিনা দেখেন, জি1 কার্ভ থেকে জি2 কার্ভ পর্যন্ত ওয়াই ভ্যারি করতেছে। সো ওই ওই কনভেনশনটা যদি ঠিক রাখতে চাই তাহলে এইখানে আমার দরকার ছিল ওয়াই ইকুয়ালস টু জি2 অফ টি থেকে ওয়াই ইকুয়ালস টু জি1 অফ টি পর্যন্ত আমরা যেতে চাই। এইটা করার জন্য আগে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে, আর ভেতরে থাকতেছে হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই ডিটি। এখন একটু যদি চিন্তা করেন যে এই টি ব্যাপারটা, এই টি এর ভ্যারিয়েবলটা, এই টি ভ্যারিয়েবলটা আসলে ডামি। আমি এইখান থেকে টি মুছে দিয়ে টি এর জায়গায় যদি আলফা বসায় দিই তাহলেও কথা সত্য, অথবা আমি যদি এক্স বসায় দিই তাহলেও কথা একই, কারণ আপার লোয়ার লিমিট বসার পর তো ভ্যারিয়েবলটা এমনিও থাকতে যাচ্ছে না, এটা এক্সটা একটা ডামি ভ্যারিয়েবল, টিটা একটা ডামি ভ্যারিয়েবল। সো টি এর থেকে আমি এক্সটা বেশি প্রেফার করতেছি। কেন? কারণ দেখতে আমার সুবিধা হবে যে এই ইন্টিগ্রালটা, ডাবল ইন্টিগ্রালের ক্লাস যেহেতু আমরা করে আসছি, তাহলে এই ইন্টিগ্রালটা আসলে কি প্রকাশ করতেছে। এইটুকু হচ্ছে ডিএ, এই ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ডিএ, এবং সেই ডিএটার পরিচয় কোন রিজিয়নের ডিএ? উত্তর হচ্ছে ওয়াই জি2 থেকে জি1 পর্যন্ত ভ্যারি করবে, এক্স এ থেকে বি পর্যন্ত ভ্যারি করবে, রিজিয়নে চলে যায়। এই যে দেখেন ওয়াই জি2 থেকে জি1 এ ভ্যারি করতেছে, এবং এরকম এক্স লেফট মোস্ট এ থেকে রাইট মোস্ট বি পর্যন্ত ভ্যারি করতেছে। তার মানে আসলে এই রিজিয়ন আরটা আমরা কভার করতেছি, হুইচ মিনস এইটা আসলে একটা ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর, যেখানে কাকে ইন্টিগ্রেট করতেছি? উত্তর হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই কে বাইরে একটা মাইনাস এ ছিল। এবং এক্স্যাক্টলি দেখেন আমরা যাকে প্রমাণ করতে চাইছি তাকেই পেয়ে গেছি। লাস্ট লাইনটা হচ্ছে এক্স্যাক্টলি এই লাইন। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা এই পর্যন্ত জানাবেন। অলরাইট, আসলে আমি এখন এই অন্য প্রমাণটা করব না, অন্য প্রমাণটা এমনিতেই করতে মানে একই নিয়মেই প্রমাণ হবে। তখন ভাগ করার সময় কিভাবে করব? এইখানে যেরকম এক্স বরাবর ভাগ করছিলাম এ থেকে বি, মানে লেফট মোস্ট পয়েন্ট থেকে রাইট মোস্ট পয়েন্ট নিয়ে আমি উপরে নিচে আপার আর লোয়ার কার্ভে ভাগ করছি ফাংশন বানাতে গিয়ে। এখন জাস্ট কি করব, আমি একটু ব্ল্যাক কালারে দেখাই। যদি আমি এখন ওয়াই এর হাইয়েস্ট, সরি, ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু কোথায়? হ্যাঁ, ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু আসলে এই পয়েন্টটাতে দেখতে পাচ্ছি। ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু থেকে ওয়াই এর লোয়েস্ট ভ্যালু পর্যন্ত এই পয়েন্টকে নাম দিলাম সে সি, এই পয়েন্টকে নাম দিলাম সে ডি। এভাবে যদি ভাগ করতাম তাহলে এখন পোর্শন আসতো দুইটা ওয়াই এর সেন্সে। একটা, আপনি কিন্তু এখন মনে মনে ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস হিসেবে দেখবেন, তো আপনি তাকানোর সময় এই দিক থেকে তাকাবেন, তাহলে আপনি দেখবেন অ্যাজ ইফ একটা প্যারাবোলা লাইক এরকম একটা পোর্শন পাচ্ছেন, যেটা কিন্তু এখন ফাংশন ইন টার্মস অফ ফর্ম। একইভাবে ব্রাউন কালার দিয়ে দেখাচ্ছি, এইরকম একটা পোর্শন পাবেন ওয়াই এর রেসপেক্টে, এটা আবার একটা ফাংশন। এই দুইজনের নাম আপনি ধরেন, রাইটেরটা নাম আপনি ধরলেন এক্স ইকুয়ালস টু এইচ ওয়ান অফ ওয়াই, আর লেফটেরটার নাম ধরলেন এক্স ইকুয়ালস টু এইচ টু অফ ওয়াই, ধরে সেম অ্যানালাইসিস করবেন, তাহলে এই সেকেন্ডটা পেয়ে যাবেন। এরপর দুইটাকে যোগ করে দিলে আমাদের অরিজিনাল যেটা ইকুয়েশন প্রুফ করতে চাচ্ছি প্রমাণ হয়ে যাবে। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন? আমি ওই অংশটা আর দেখাইলাম না, ওটা সিমিলার। হ্যাঁ, সো প্রুফে আর ওটা দেখাইলাম না। কেউ যদি পুরা ক্যালকুলেশনটা নিজে একবার ভেরিফাই করতে চান তাহলে একটু প্র্যাকটিসও হয়ে যাবে, ভেরিফাই করতে পারেন। এই পর্যন্ত যা যা বললাম তাতে কোনো প্রবলেম যদি কারো না থাকে তাহলে আমরা একটু অঙ্ক করে দেখি, এক্সাম্পল প্রবলেম সলভ করে দেখি যে জিনিসটা কিভাবে ইউজ করে। হ্যাঁ, ফর এক্সাম্পল
use Green's theorem to evaluate C x square y dx plus x dy, where C is C এর পরিচয়টা গ্রাফে দেওয়া আছে। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1,2। সো সি এর ডিরেকশন হচ্ছে এইদিকে এইদিকে এইদিকে, তার মানে এটা একটা ক্লোজড কার্ভ, যে কোনো একটা অ্যারো ঘুরাই দিলে এটা ক্লোজড কার্ভ থাকবে। তো আমরা যদি নাম দিই, এটার নাম ও, আচ্ছা নাম দেওয়াটা জরুরি না, তো সলিউশনে যাই। আমাদের হাতে একটা পাথ, আচ্ছা একটা জিনিস একটু চেঞ্জ করতে চাই, হ্যাঁ চেঞ্জ বলবো না, নিউ নোটেশন। এই যে সি বরাবর ইন্টিগ্রেট করছে, আমাদের একটা কনভেনশন হচ্ছে আমরা ক্লোজড পাথ বরাবর ইন্টিগ্রেট করলে এরকম একটা সার্কেল দিই। হ্যাঁ সার্কেলটা এত বড় হয় না, সার্কেলটা ছোট হয়, কিন্তু আমি একটু বড় করে ড্র করতেছি, তার কারণ এই কনভেনশনে আরেকটা অ্যাডিশনাল আইডিয়া হচ্ছে, কখনো কখনো যদি আমাদের কনফার্মলি জানা থাকে যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ টু ক্লোজড কার্ভ, তখন আমরা ডিরেকশনটা এভাবে দিয়ে দিই। আমাদের প্রশ্নের থিওরেমের স্টেটমেন্টে যেহেতু কনফার্মলি অ্যান্টি ক্লকওয়াইজ বলা আছে, সেহেতু অ্যারো সহ ডিরেকশন দিলাম। আদারওয়াইজ জানা না থাকলে আমরা ইন জেনারেল শুধু এটা ইউজ করে দিই। হ্যাঁ কখনো কখনো ক্লকওয়াইজ ডিরেকশনও থাকতে পারে। এই অঙ্কে প্রশ্নে প্রশ্নে কোনো আলাদা করে কিছু সার্কেল দেয়া নাই। আমি যেহেতু জানি যে এটা ক্লোজ ইন্টিগ্রাল, আমি এরকম একটা কিছু দিয়ে দিলাম, এবং ডিরেকশনটাও অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি আমি, রাইট? ক্লকওয়াইজ হলে কিন্তু গ্রিনস থিওরেমের একটা নেগেটিভ এক্সট্রা সাইন ইন্ট্রোডিউস করতে, আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ থাকাতে এই অ্যারোটাও দিয়ে দিচ্ছি। x স্কয়ার y dx প্লাস x dy। আপনারা দেখেন এটা একটা সিম্পল ক্লোজড কার্ভ, এটা r স্কয়ার 2D প্লেনে বিলং করে, 2D প্লেনে কোনো আননেসেসারি হোল তো নাই। হ্যাঁ এটা পিস ওয়াইজ স্মুথ কার্ভ, তিনটা পিস আমরা দেখতে পাচ্ছি যারা প্রত্যেকে স্মুথ। সো গ্রিনস থিওরেমের সকল শর্ত এখানে সত্য, দ্যাট ইজ ওয়াই পরের লাইনে আমি এখানে লিখে দিতে চাই, একটু গ্রিনস থিওরেমটা অ্যাপ্লাই করার সময় একটু ফর্মুলার স্ট্রাকচারটা দেখেন। dx এর সাথে যেটা, সেটাকে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, আর y এর রেসপেক্টে এখানে যে ইন্টিগ্রেশনটা, সেটাকে এখানে উল্টা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট, এবং y এরটা আগে x এরটা পর, মানে পার্শিয়ালি চিন্তা করলে x এরটা আগে y এরটা। সো এইখানে y এর সাথে যে x, সেইটাকে আগে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, মাইনাস এরপরে dx এর সাথে তাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y। এই পুরাটাকে ডাবল ইন্টিগ্রাল করব ওভার রিজিয়ন আর। রিজিয়ন আর এর পরিচয় কি? থিওরেম বলতেছে এই ক্লোজ কার্ভ দিয়ে যেই রিজিয়নটা এনক্লোজড, ওর নাম হচ্ছে আর। সো ডিএ, ডি এর পরিচয় কি? এই আর বরাবর ক্ষুদ্র একটা ডিএক্স dy। আগে ইন্টিগ্রালটা সিম্পলিফাই করি, তাহলে ডিএক্স ডেল এক্স বাই ডেল এক্স হচ্ছে 1, আর ওয়াই এর রেসপেক্ট এটা করলে আসে হচ্ছে এক্স স্কয়ার ডিএ। আপাতত ওভার আর লিখি, এইবার আমি আপার লোয়ার লিমিটে চলে যাই, 1 মাইনাস এক্স স্কয়ার। এখন আমাদের আগের নলেজ সব ইউজ হবে। হ্যাঁ আপনারা যেটা করতে চান, এক্স আগে না ওয়াই আগে, কোনটার ইন্টিগ্রেশনটা আগে করবে, এক্স এরটা না ওয়াই এরটা? কেউ একজন কিছু একটা বলেন, এনিওয়ান? আচ্ছা এক্স এরটা আগে করি, স্যার বইতে ওয়াই সেকেন্ড এরটা। লাইনটা একটু আবার বলবেন? সেকেন্ড লাইনটা, জি স্যার। এই লাইনটা হচ্ছে জাস্ট এই থিওরেমটা অ্যাপ্লাই করলাম, এতক্ষণ যাকে প্রুফ করছি এই থিওরেমটা, ও ও ঠিক আছে। এটার সাথে মিলাই মিলাই কোনটায় কোনটা জি দেখে দেখে মান বসায় দিছি। আপনার জন্য থিওরেমটা যেহেতু নতুন, আপনি এক এক দেখায় দেখ চিনতে পারতেছেন না, কয়েকটা প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা ধরেন বইয়ে ওয়াই এরটা আগে করা আছে, এটা বইয়ের সলভ প্রবলেম, আমি এক্স এরটা আগে। তো এক্স এর লিমিটটা যদি আগে বসাইতে চাই, নিয়ম কি আমাদের? সেই চিরাচরিত পুরানো নিয়ম যে ওয়াই কনস্ট্যান্ট থেকে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট একটা হরাইজন্টাল লাইন ড্র করতেছি, সেটা রিজিয়নের ভেতরে লোয়েস্ট এক্স কোথায়? এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি? এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? y ইকুয়ালস টু 2x, তাই না? 1,2 বিন্দু যেহেতু এখানে, তাহলে y ইকুয়ালস টু 2x হলে x কত? এখান থেকে x টা কত?
এক্স হচ্ছে ওয়াই বাই টু। তাহলে এক্স ইকোয়ালস টু ওয়াই বাই টু থেকে এক্স ইকোয়ালস টু ওয়ান পর্যন্ত ভ্যারি করতেছে, এক্স ইকোয়ালস টু ওয়াই বাই টু থেকে এক্স ইকোয়ালস টু ওয়ান পর্যন্ত ভ্যারি করতেছে। এবং এই কথাটা স্টোরিতে কোথাও কোনো চেঞ্জ নেই, পুরা রিজনের ভিতরে এভরিওয়্যার ট্রু। এইরকম হরাইজন্টাল লাইন সবার উপরে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2 তে আর সবার নিচে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 তে ড্র করা যায়। সো ওয়াই ইকুয়ালস টু 0 থেকে ওয়াই ইকুয়ালস টু। এখন এই ইন্টিগ্রেশনটা শেষ কিভাবে করব, ডাবল ইন্টিগ্রালের ক্লাসে আমরা শিখছি। এটা খামাখা আমি এটাতে আর গেলাম না। এটা রেজাল্ট ফাইনালি আসে হচ্ছে হাফ। এটা আপনারা নিজেরা একটু করবেন উইথ ইয়োরসেলফ। আবার বইতে দেখবেন এক্স এর ইন্টিগ্রালের বদলে ওয়াইটা আগে করা আছে, ওদের আপার লোয়ার লিমিটটা ডিফারেন্ট আসছে, ইন্টিগ্রেশনের সিকোয়েন্সও উল্টা আসছে, কিন্তু রেজাল্ট আলটিমেটলি সেম আসবে। এখন আমাকে বলেন, আমরা লাস্ট ক্লাসে যেহেতু লাইন ইন্টিগ্রাল শিখছি, তাহলে এই যে সি কার্ভটা তিনটা ভাগে চিন্তা করে, এইটুকুকে C1, এইটুকুকে C2 এবং এইটুকুকে C3 চিন্তা করে তিনটা ভাগে লিটারালি লাইন ইন্টিগ্রালের মেথডেও তো এই অঙ্কটা করা যায়। সো ওইভাবেও আপনারা একটু ট্রাই করবেন। হ্যাঁ, সো হোমওয়ার্ক থাকবে হচ্ছে ইউজ ডিরেক্ট ইভ্যালুয়েশন, ইউজ ডিরেক্ট লাইন ইন্টিগ্রাল। এতে করে যেটা হবে, আপনার দুই মেথডে সেম অ্যান্সার আসার মানে হচ্ছে গ্রিনস থিওরেমটা এই অঙ্কের সিচুয়েশনের জন্য আপনি কাইন্ড অফ ভেরিফাই করবেন। সো যদি সেম অ্যান্সার যদি আসে, তাহলে ইমপ্লাই করবে যে গ্রিনস থিওরেম ইজ ভেরিফাইড। স্যার এই গ্রিনস থিওরামটা কি স্টোকস থিওরামের ইকুইভ্যালেন্ট বা এমন কিছু? আমরা সামনে স্টোকস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম সবই পড়তে যাচ্ছি, এটা নিয়ে তখন আলোচনা হবে। নেক্সট ক্লাস বা নেক্সট ক্লাসেই আপনার কথার উত্তর এসে পড়তেছে ইনশাআল্লাহ। ওকে, সো এখন পরীক্ষায় প্রশ্ন এরকম আসতে পারে যে ভেরিফাই গ্রিনস থিওরেম ফর দ্য ফলোইং ইন্টিগ্রাল। তখন আপনাকে বুঝে নিতে হবে যে ডাইরেক্ট ক্যালকুলেশনটাও করতে হবে, আবার এই পর্যন্ত এসে এইভাবেও ক্যালকুলেট করতে হবে, দুই পাশ সমান হয়ে আপনাকে দেখাইতে হবে যে গ্রিনস থিওরেম ভেরিফাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি স্যার কখনো কখনো গ্রিনস থিওরেম ভেরিফাই নাও হতে পারে? হ্যাঁ, হইতে পারে, একমাত্র যদি আপনি অঙ্কে ভুল করেন, কারণ গ্রিনস থিওরেম প্রমাণ করছি কিছুক্ষণ আগে আমরা, হুইচ মিনস ইট ইজ ট্রু। সো মোস্ট প্রবাবলি হয় গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করার মতো সিচুয়েশন ওই অঙ্কে নাই, কোন একটা কন্ডিশন হয়তো ভায়োলেট করে, অথবা অ্যাজ লং এজ হাইপোথিসিস গুলা ওকে, কন্ডিশন গুলা, কনস্ট্রেন্ট গুলা ওকে, অ্যাজ লং এজ দে আর ওকে, আপনার দুই পাশ মিলতে বাধ্য, আদারওয়াইজ আপনি ভুল করছেন। আচ্ছা, আরেকটা প্রবলেম একটু করি। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান by the force field F equals to e to the power x minus y cube I plus cos y plus x cube j on a particle that travels once around the unit circle x square plus y square equals to 1 counterclockwise. আপনি চিন্তা করতে পারেন, হয়তো আপনি এই ফোর্স ফিল্ডটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করতে পারেন, অথবা ইলেকট্রিক ফিল্ড চিন্তা করতে পারেন, যে ইলেকট্রিক ফিল্ডের কারণে, ফিল্ড হচ্ছে এখানে আমি ড্র করতেছি না, ফিল্ড লাইনস, লাইন ড্র করলে মানে এক্স্যাক্টলি ড্র করা ডিফিকাল্ট, কারণ এই ফাংশন গুলো তো আসলে খুব একটা সিম্পল ফাংশন না। সো কোন একটা সফটওয়্যার প্লট করে করে আপনি এক্সাক্ট প্যাটার্ন দেখতে পারবেন চাইলে, যদি এটাকে ইলেকট্রিক ফিল্ড হিসেবে চিন্তা করেন। সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা +1 কুলম্ব চার্জ মোস্ট প্রবাবলি এইখান থেকে যাত্রা শুরু করে পুরা রাউন্ড করে একবার ঘুরে আবার এখানে চলে আসে, তাতে ওয়ার্ক ডান করে। সলিউশন খুব সিম্পল, ওয়ার্ক ডান হচ্ছে ইন্টিগ্রাল এফ ডট ডিআর, যেহেতু এটা ক্লোজড তাই একটা সার্কেল দিয়ে দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ জানি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজের অ্যারো দিয়ে দিলাম, না দিলেও চলবে, এমনকি সার্কেলটা না দিলেও টেকনিক্যালি চলবে। ডিআর হচ্ছে ডিএক্স প্লাস আইডিওয়াই, তাহলে এফ এর সাথে ডিআর কে যদি ডট করি তাহলে আমি কি পাচ্ছি,
e to the power x minus y cube dx plus cos y plus x cube dy। এখন এই অঙ্কটা লাইন ইন্টিগ্রালটা করাটা ডিফিকাল্ট, এমনকি পাথটাও হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, খুব সহজ কোনো পাথ না। y ইকুয়ালস টু x এর মতো স্ট্রেট লাইন তো না, মান বসাই দিব সব কনভার্ট হয়ে যাবে সেম ভ্যারিয়েবল, এমন তো না। এমনকি কনভার্ট হলো এক্সপোনেনশিয়াল আছে, কজ আছে, গ্যাঞ্জাম হতে পারে। বরং তার থেকে মাচ সিম্পলার হইতে পারে যদি আমি গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করি। আচ্ছা, এর আগের অঙ্কটাতে যেই লাইনটাতে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করছি, গ্রিনস থিওরেমকে শর্টকাটে জিটি লিখলাম, সেই লাইনে একটু সাইড নোট দিয়ে আসি। তাহলে এই লাইনে আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এখানে আসবে হচ্ছে রিজিয়ন আর। আর এর পরিচয় কি? আর এর পরিচয় হচ্ছে এই যেই ক্লোজড কার্ভ নিয়ে কথা বলতেছি সি, সেই ক্লোজড কার্ভের ভেতরে এনক্লোজড রিজিয়নটা নাম দিলাম আর। তো ডেল বাই ডেল এক্স অফ দিস গাই cos y plus x cube minus del by del y of this guy e to the power x minus y cube, পুরাটাকে ডি এর রেসপেক্টে। ফর্মুলা ঠিক লিখলাম কিনা? ডেল জি বাই, হ্যাঁ ঠিক আছে। এখন পরের লাইনে পার্শিয়াল ডিফারেন্সিয়েট গুলা করে ফেলি। তাহলে y x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি মানে cos y কে না গুনলেও চলবে, সো থ্রাইস x স্কয়ার। আবার এখানে y এর রেসপেক্টে করতেছি e টু দি পাওয়ার x কে না গুনলেও চলবে, তাহলে মাইনাস থ্রাইস y স্কয়ার, আগেরটা মাইনাস থাকাতে প্লাস হয়ে যাচ্ছে, সো প্লাস থ্রাইস y স্কয়ার dA। এখন আমার রিজিয়নটা যেহেতু এই ইউনিট সার্কেল যার ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, রিজিয়নটা ইটসেলফ চিৎকার করে আমাকে বলতেছে যে পোলার মেথডে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করো। সেই চিৎকার যদি এনাফ না হয়, ইন্টিগ্র্যান্টও চিৎকার করা শুরু করতে দেখেন, কারণ ইন্টিগ্র্যান্টটাতে যদি আপনি 3 কমন নেন, ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, রাইট? সো আমি পুরোটাকে পোলারে কনভার্ট করতেছি, ইন্টিগ্র্যান্টের জায়গায় বসাচ্ছি 3r স্কয়ার, ডি এর জায়গায় এতদিন আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আর ডি আর ডি থিটা হচ্ছে এরিয়া এলিমেন্ট ইন পোলার কোঅর্ডিনেটস। আর এই রিজিয়নের যে কোনো অ্যাঙ্গেল বরাবর আপনি যদি লেজার শুট করেন, সেই লেজারটা রিজিয়নে 0 থেকে 1 পর্যন্ত কভার করতেছে। আর এর ভ্যালু মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 1 এভরি ডিরেকশন। আর এরকম লেজার আপনি থিটা ইকুয়ালস টু 0 থেকে শুরু করে পুরোটা ঘুরে থিটা ইকুয়ালস টু 2 পাই পর্যন্ত কভার করতে পারতেছেন, টু কভার দ্য হোল রিজিয়ন। এখন এইটা সলভ করা কোনো ব্যাপার না, এটা আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি, অঙ্ক করবে। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, লাইন ইন্টিগ্রাল ইউজ করে আমরা এরিয়াও বের করতে পারি, তাই না? আরেকটা প্রবলেম যদি একটু দেখি, ইউজ এ লাইন ইন্টিগ্রাল টু ফাইন্ড the area enclosed by x square by a square plus y square by b square equals to, এরিয়াটা অলরেডি জানি, পাই এরিয়া আসে, আমরা অলরেডি জানি, বাট এটা রেগুলার ইন্টিগ্রেশন করে আমরা বের করছি, ডাবল ইন্টিগ্রাল করেও বের করছি, ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম আমরা বের করতে পারি। এখন আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে বের করতে চাই। কিভাবে? কারণ হচ্ছে লাইন ইন্টিগ্রাল দিয়ে যদি সলভ করতে হয়। আচ্ছা দেখেন, অরিজিনালি ওর এরিয়াটা কি? অরিজিনালি ওর এরিয়াটা হচ্ছে, যদি আমি রিজিয়নটাকে ড্র করি, আমি ধরে নিচ্ছি এটা বড়, একটা বড় হইলেই হয়, ডাজন্ট ম্যাটার। সো রিজিয়ন হচ্ছে এইটা। এই রিজিয়নটাকে যদি আমি এখন চাই যে ডাবল ইন্টিগ্রাল, ধরেন ভুলে যান লাইন ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রাল দিয়ে অঙ্কটা করতে বলতেছি, তাহলে এটা কিভাবে করে? ডাবল ইন্টিগ্রালের ভেতরে একটা 1 কে যদি ইন্টিগ্রেন্ট হিসেবে ধরি, ইন্টিগ্রেট শেষ করে দিলেই রেজাল্ট এসে পড়বে। কিন্তু ওরা বলতেছে ডাবল ইন্টিগ্রাল দিয়ে করা যাবে না, লাইন ইন্টিগ্রাল দিয়ে করতে হবে। সো আমরা তার মানে এইটাকে লাইন ইন্টিগ্রালে নেওয়ার একটা টুল হচ্ছে আমাদের স্টোকস, সরি, গ্রিনস থিওরেম। সো আমি ধরে নিচ্ছি এই পাথটার বাউন্ডারিটার নাম হচ্ছে সি, দ্য সি কার্ভ ইজ ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আমি এখানে লিখে দিতে পারি সামথিং dx প্লাস সামথিং dy। দ্য প্রবলেম ইজ, এইখানে এই চেহারা থাকা অবস্থায় এই সামথিং দুইটার জায়গায় কে হবে সহজে ডিটেক্ট করা যাচ্ছে,
কারণ গ্রিনস থিওরেম যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে গ্রিনস থিওরেমের ফরম্যাটটা খুব স্পেসিফিক, ডেল বাই ডেল এক্স অফ সামওয়ান মাইনাস ডেল বাই ডেল ওয়াই অফ সামওয়ান, এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটাই হওয়া লাগে। সো আমাকে এখন যেটা করতে হবে, কষ্ট করে একটু বুদ্ধি করে ইনটুইশন অ্যাপ্লাই করে বের করতে হবে যে এইখানে এই দুই জায়গায় কেমন ফাংশন বসাইলে এইখানে যে ফাংশনটা সেই ফাংশনটাই হচ্ছে জি ফাংশন, আর এখানে যে ফাংশনটা আসবে সেই ফাংশনটাই হচ্ছে এফ ফাংশন। আমি আমার চয়েস মতো, সবার অ্যান্সার এখানে সেম নাও হতে পারে, বাট মানে মোস্ট অবভিয়াস চয়েস আসলে সেমই হবে সবার। সো এফ এন্ড জি এমন ফাংশন আমাকে চুজ করতে হবে যাতে করে বিয়োগ করলে এখানে ওয়ান আসে, কারণ এখানে কেবল ওয়ান আসলেই এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা এই পুরা এই রিজিয়নটার এরিয়াটাই প্রোভাইড করবে। তাহলে সবচেয়ে অবভিয়াস অ্যান্সার হচ্ছে আমি চাই এখানে কোনো ফাংশন এক্সিস্ট না করুক, কনস্ট্যান্টস এসে করুক, রাইট? সো ডেল বাই ডেল এক্স কার উপরে অ্যাপ্লাই করলে কনস্ট্যান্ট হবে? উত্তর হচ্ছে এক্স। 2x বা 3x এর উপর অ্যাপ্লাই করলে হয়, সমস্যা নেই, এক্স হচ্ছে মোস্ট অবভিয়াস চয়েস। একইভাবে আহ এক সেকেন্ড প্লিজ, ডেল বাই ডেল ওয়াই যদি আমি অ্যাপ্লাই করি কার উপর? সে ওয়াই এর উপর, তাহলে কনস্ট্যান্ট হবে। কিন্তু একটা ছোট সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ডেল বাই ডেল এক্স ও ওয়ান, ডেল বাই ডেল ওয়াই ও ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এখানে অন্য কোনো ঝামেলা করে আপনি আনতে পারেন, কিন্তু আমি যেটা করতে চাই ওয়াই এর জায়গায় এখানে মাইনাস ওয়াই ধরতে চাই, তাহলে আর কাটাকাটি যাবে না, তখন ওয়ান আর ওয়ান যোগ হয়ে উল্টা টু হয়ে যাবে। সেই টুটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা হাফ দিয়ে দিয়েছি। স্যার এটাকে এবার কোনোভাবে জিরো করা যাইতো না? কোনোভাবে, জিরো রাখা যাইতো না, তাইলে তো আর হাফের ঝামেলা আসতো না, শুধু হ্যাঁ ওয়ান জিরো করা রাখা। যায় তো, তাইলে একটা অঙ্কের অ্যান্সার আসতো, জাস্ট এই অঙ্কের অ্যান্সার আসতো, এই অঙ্কের অ্যান্সার আনার জন্য তো আমাকে ওয়ানই আনতো, এই মানে আমি রিজিয়নটার বলতেছি যে এরিয়া। হ্যাঁ বলো। ওয়ান রাখার জন্যই ডেল বাই ডেল ওয়াই এর সাথে কিছু একটা রেখে এইটার মান যদি জিরো আসতো তাইলে তো হয়ে ও যেত। শুধু এইটুকুর মান যদি জিরো আসতো, কি, এটা কি হ্যাঁ পসিবল সেটাও ছিল? করা যেত, সেটাও করা যেত। আপনি এখানে একটা কনস্ট্যান্ট ফাংশন ধরতে পারতেন, সেটাও করা যেত। তবে অঙ্ক এখানে একটা ব্যাপার আছে, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু আমার চয়েসটা দিয়ে একটু আগাই। আপনার চোখে মনে হতে পারে যে যদি আমি এই সেকেন্ড পার্টটাকে জিরো বানায় ফেলতে পারি তাহলে এটা ইটসেলফ একাই না, তাহলে তো অঙ্কটা সহজ হচ্ছে। কিন্তু আমার চয়েসটাতে অঙ্ক আরেকটু সহজ হবে, কেন? আর এক লাইন করলেই বুঝতে পারবেন। ধরেন আপনি এভাবে হাত দিয়ে ব্যালেন্স করলেন, এটা যে কারেক্ট তাতে কি আপনার কোনো আপত্তি আছে কিনা যিনি প্রশ্ন করছেন? না, অবভিয়াসলি না। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ফর্মুলা ওয়াইজ এফ ফাংশনটা বসে এখানে, তাহলে এখানে আমি বসাতে চেয়েছি মাইনাস, জি ফাংশনটা বসে এইখানে, সেখানে আমি বসাতে চেয়েছি এক্স। তাহলে আমার লাইন ইন্টিগ্রালটা এত ওয়াইড ভাবে না লিখে সুন্দর করে লিখলে আসে হচ্ছে মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই সি। দেখেন আমরা যেই রকম অঙ্কের সিচুয়েশনে আছি তাতে যদি আমি এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এটাকে যদি প্যারামিটারাইজ করে ফেলি, দেখেন আপনি চাইলে এক্স ইকুয়ালস টু টি ধরতে পারেন, ওয়াই একটা খুব বিশ্রী একটা কিছু আসবে, সেই ওয়াইটা যদি এখানে বসান ইন্টিগ্রালটা খারাপ হয়ে যাবে, আবার ডিওয়াই বের করতে গেলে মেবি আরো চেহারা খারাপ হয়ে যাবে। তার থেকে সুন্দর একটা প্যারামিটারাইজেশন হচ্ছে আপনি এখানে এক্স ইকুয়ালস টু এ কস টি ধরে ফেলেন, ওয়াই ইকুয়ালস টু বি সাইন টি ধরে ফেলেন। এইভাবে যদি ধরেন তাহলে মান বসানোর পর কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার 1 আসতেছে। তাহলে এই ক্ষেত্রে ডিএক্স আসতেছে হচ্ছে মাইনাস এ সাইন টি ডিটি, আর ডিওয়াই আসতেছে হচ্ছে বি কস টি ডিটি। এইটা ধরার লাভ কি? এইটা ধরার লাভটা হচ্ছে এখানে এই লাইনটা নাম লাইন বাঁচি ইকুয়াল টু মাইনাস ওয়াই এর জায়গায় আমি বসাই দিচ্ছি মাইনাস বি সাইন টি, ডিএক্স এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে মাইনাস এ সাইন টি ডিটি গেল, প্লাস এইখানে এক্স এর জায়গায় বসায় দিব হচ্ছে এ কস টি, আর ডিএক্স এর জায়গায় বসায় সরি ডিওয়াই এর জায়গায় বসায় দিব হচ্ছে বি কস টি ডিটি। পুরাটা যদি, আর এইখানে যেহেতু সবাই টি এর আন্ডারে চলে গেছে, টি এর ভ্যালু এখন কত? আমরা যেভাবে টিটা ধরছি তাতে টিটা আসলে কাইন্ড অফ অ্যান অ্যাঙ্গেলের মতো করে বিহেভ করতেছে। টি এর ভ্যালুটা পুরা 0 থেকে 2 পাই কভার করতে হবে, সো টি হচ্ছে 0 থেকে 2 পাই। এবং ভিতরে যদি আমি এখন
আরেকটা লাইন একটু লিখি, টি জিরো থেকে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, টি ইকুয়ালস টু 0 থেকে 2 পাই। আপনি যদি এখানে প্রত্যেকটা ইন্টিগ্রালে দেখেন, বাম পাশে প্রোডাক্টটা হচ্ছে এবি সাইন স্কয়ার টি, এই প্রোডাক্টটা হচ্ছে এবি কস স্কয়ার টি। এবিটা কমন নিয়ে যদি বাইরে বসাই, তাহলে ভিতরে আসে সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি, হুইচ ইজ 1, একটা ডিটি। সো এইভাবে ধরাতে এই অ্যাডভান্টেজটা হইছে, এবং আপনাকে আলটিমেটলি কোনো ইন্টিগ্রেশন টাইপ কোড, আচ্ছা বাইরে একটা হাফ ঝুলতেছিল যেটা ভ্যানিশ করে দিচ্ছে, তাহলে এবি বাই 2 এর সাথে একটা কনস্ট্যান্ট 2 পাই গুণ হচ্ছে, রেজাল্ট আসতেছে পাই এবি। আমরা যদি অন্য কোনো ভাবে ধরতাম, আমার একটা অ্যাডভান্টেজ হইতো, যেমন আপনি যেভাবে ধরতে চাইছেন তাতে এই পরের পার্টটা থাকতো না, সো ডিওয়াইটা 0 হয়ে যেত, না ডিওয়াইটা ফাংশনটা কনস্ট্যান্ট হইতো, এইখানে একটা কনস্ট্যান্ট ফাংশন আসতো। এইখানে কনস্ট্যান্টের সাথে যে প্রবলেমটা হতো, এই যে এইখানে সুন্দরভাবে খাপে খাপে যে সাইন স্কয়ার কস স্কয়ার 1 মিলে গিয়ে আপনাকে ইন্টিগ্রেট করতে হইলো না, এইটা না থেকে তার বদলে আপনাকে টি এর একটা ইন্টিগ্রেশন করতে হইতো, যেটা হয়তো অনেক বেশি কমপ্লিকেটেড হইতো না, কিন্তু এত সহজ আর সিম্পল হইতো না। আর এই এইটা মোস্ট পপুলার চয়েস, কারণ এটা অলমোস্ট এভরি টাইমই ওয়ার্ক করে। যদি কখনো দেখেন কোনো অঙ্কে এই চয়েসটার কারণে ফাইনাল ইন্টিগ্রেশনটা কঠিন হয়ে গেছে, তখন আরেকভাবে ধরে খোঁজার চেষ্টা করেন যে তাতে আরো বেশি ইজিয়ার হয় কিনা। উত্তর পাইছেন? জি স্যার। আচ্ছা, আমার 10টা একটা ক্লাস আছে, আমি কিন্তু আমাদের এই কন্টেন্টটা শেষ করতে আর 8-10 মিনিট লাগবে। আমি একটু 10টায় যাদের ক্লাস তাদেরকে একটু লেট হবে জানাচ্ছে, একটু 1 মিনিট সময়। হ্যাঁ, আমি ব্যাক করছি। আচ্ছা, কাইন্ডলি এই পর্যন্ত আজকে যা যা দেখলাম, কোথাও কোনো সমস্যা আছে কি থাকলে আমাকে জানাবেন, আদারওয়াইজ আমি নেক্সট টপিকে যাচ্ছি, হুইচ ইজ গ্রিনস থিওরেমই। কিন্তু আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসছে, এই যে শুরুতে আমরা সিম্পলি কানেক্টেড ডোমেইনের কথা বলছিলাম, হোয়াট ইফ আমার ডোমেইনটা সিম্পলি কানেক্টেড না? কার্ভ যদি সিম্পল না হয়, তাহলে এই যেরকম প্যাচওয়ালা কার্ভ হইলে আমরা কার্ভকে স্প্লিট করতে পারি, ধরেন এইটুকু একটা কার্ভ, এইটুকু আর একটা কার্ভ, এইটা হয়তো আমরা হ্যান্ডেল করতে পারবো, এটা নিজেরাই বুঝতেছি। কিন্তু যদি ডোমেইনের ভিতরে এমন একটা গ্যাঞ্জাম থাকে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করে, সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে হ্যান্ডেল করা যায়। সিমিলার জিনিস আপনারা কমপ্লেক্স, আপনাদের কি কমপ্লেক্স অ্যানালাইসিসের কোনো কোর্স আছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা কোন ইয়ারে পাবেন আপনারা? স্যার এটা আমাদের ফিজিক্সে মেজরে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আছে কি, কমপ্লেক্স ভেরিয়েবল। ও আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা আপনারা কোন ইয়ারে পাবেন? থার্ড ইয়ারে? না স্যার, এই আর এই সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে? তো সেখানে কি কমপ্লেক্স অ্যানালাইসিস অলরেডি টাচ করেছে বা করে ফেলছে? জি স্যার। আচ্ছা, তাহলে খুবই ভালো, আমার জন্য সুবিধা হইলো। আর যদি পড়ে না ফেলতেন, তাহলে আজকের ক্লাসটা কমপ্লেক্স অ্যানালিসিসে বেশি হতো। তো অ্যানালগাস সিচুয়েশন আপনারা এখানে কমপ্লেক্স অ্যানালিসিসে দেখা। আমি বলতেছি, আমরা আলোচনা করতে যাচ্ছি গ্রিনস থিওরেমের একটা ভ্যারিয়েন্ট। আসলে গ্রিনস থিওরেমের ভ্যারিয়েন্ট না, গ্রিনস থিওরেমই অ্যাপ্লাই করব মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইনের ক্ষেত্রে। কিভাবে অ্যাপ্লাই করব? গ্রিনস থিওরেম ফর মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইন। সো ধরেন এরকম একটা সিচুয়েশন আছে, এটা হচ্ছে আপনার কার্ভ সি, বাট রিজিয়নটা একটা হোলওয়ালা রিজিয়ন। এরকম একটা রিজিয়নকে আমরা আর নাম দিচ্ছি। এটাকে আমরা যেভাবে সলভ করি সেটা হচ্ছে, এই ধরেন এই ভেতরে যে হোলটা, সেই হোলের যে বাউন্ডারি, সেইটারও একটা নাম দিলাম, সেই কার্ভটার নাম দিলাম C1। আমরা একটা হোলকে কেন্দ্রের সামনে সেটা দেখি, একটা পারলে অনেকগুলো পাবো। এবং আমরা যেটা করব, এইভাবে দুইটা ভাগে আমরা স্প্লিট করব, এবং আমি 2 ভাগে ভাগ করে দুইটা সিম্পল ক্লোজ কার্ভ পাবো। কিভাবে দেখেন, ধরেন এটা আপনার স্টার্টিং পয়েন্ট, আপনি এইখান থেকে এই বরাবর যাচ্ছেন, তারপর এইখান থেকে ডানে যাবেন, ডানে গিয়ে এইখানে আপনি কিছু দূর ক্লকওয়াইজ ডিরেকশনে যাবেন, এই পর্যন্ত আসলেন, তারপর এভাবে মুভ করে এখানে ফেরত আসবেন। এই যে রাস্তাটা আপনি কভার করলেন, এইটা ডেফিনেটলি একটা অ্যান্টি ক্লকওয়াইজ কার্ভ, এবং এইটা সিম্পল ক্লোজড কার্ভ, এবং এইটার ভেতরে কোনো হোল নাই। এইটার ভিতরে রিজিয়নটুকু নাম দিলাম R1। আর এই, আচ্ছা, এই ভিতরে এইটার নাম C1 না দিয়ে এই আপার হাফ এই পোর্শনটুকুর কার্ভের নাম দিলাম C1।
আবার মনে করেন আপনি এখন আপনি এখান থেকে শুরু করতেছেন, অন্য কালারে বাকিটা দেখাই। এখান থেকে শুরু করতেছেন, এখান থেকে আপনি এইদিকে যাচ্ছেন অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর এইদিকে যাচ্ছেন, তারপর এইদিকে যাচ্ছেন, তারপর এখানে এসে আবার বায়ে যাচ্ছেন, তারপর এখানে ফেরত আসতেছেন। তাহলে এই যে এখন যে কার্ভটা আপনি ফলো করলেন, এই কার্ভটা একটা সিম্পল ক্লোজড কার্ভ অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এইটার ভিতরে যে রিজিয়নটা তৈরি হচ্ছে R2, সেটার ভিতরে কোনো হোল নাই। এই পুরা কাজটা করতে গিয়ে আপনার করার কথা ছিল হচ্ছে জাস্ট এই কার্ভটা কভার করা, অরিজিনাল সি কার্ভটা কভার করা। কিন্তু আপনি দেখেন ওভারঅল যত যত রাস্তায় হাঁটছেন তাতে যেটা হয়েছে, এই আমি এটা একটু ব্ল্যাক কালার দেখাই, এই দাগটা আপনি একবার ডানে, এই দাগটা একবার ডানে কভার করছেন যেটা এক্সট্রা, আবার এই দাগটা বায়ে, এই দাগটা বায়ে কভার করছেন যেটা এক্সট্রা, কিন্তু দুই এক্সট্রা আবার কাটাকাটি চলে যাচ্ছে, এই অংশ আর এই অংশ একবার ডানে একবার বাইকে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে খুবই ইন্টারেস্টিং ওয়েতে আপনি আসলে আপনার টোটাল যে সি বরাবর ইন্টিগ্রালটা ছিল, সেই ইন্টিগ্রালটা ক্লোজ কার্ভ বরাবর ছিল, সেই ইন্টিগ্রালটাকে কিন্তু আপনি আহ দুইটা পার্টে স্প্লিট করতেছেন। একটা হচ্ছে C1 যেটা এই যে আপার হাফ, আর একটা হচ্ছে C2 যেটা হচ্ছে লোয়ার হাফ। কিন্তু মাঝখানে এই জিনিসগুলো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার ফলে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে যদি এখন আপনি আমি এখন যেভাবে আর কি আমি ড্র করছি তাতে কিন্তু মাঝখানে এই হলোটুকুকে আপনি কভার করেন না, ওই সেন্সে কিন্তু এই দুইটা পোর্শনও এক্সট্রা, এবং এই দুইটা পোর্শনকে কভার করার সময় বোথ কেসে আপনি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেছেন। খেয়াল করে দেখুন, যখন উপরের C1টা কভার করতে গেছেন তখন এই দিক দিয়ে ক্লকওয়াইজ গেছেন, আবার নিচের C2টা যখন কভার করতে গেছেন এই দিক দিয়ে ক্লকওয়াইজ গেছেন। তার মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আপনি যদি এন্টায়ার রিজিয়নটাকে নাম দেন আর, তাহলে এই পুরা আর রিজিয়ন বরাবর যদি আপনি লাইন ইন্টিগ্রাল না করে গ্রিনস থিওরেমের ফরম্যাটে যদি চিন্তা করেন যে আপনি ডেল জি বাই ডেল এক্স মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই দিয়ে এই 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 অঙ্কটা করে ফেলছেন, তাহলে একটু ভুল আছে, কারণ মাঝখানের এই রিজিয়নের ব্যাপারটা ছাড়া আপনি পুরা রিজিয়নটাকে ইমাজিন করে অঙ্ক করে ফেলছেন। তবে এইটা ভুলে গেলে চলবে না, আপনি আপনার অঙ্ক করার সময় আপনি ক্লকওয়াইজ ডিরেকশনে আবার ভিতরের এই ছোট যে ক্লোজড পাথ সেটার অঙ্কও করে ফেলছেন। তার করেসপন্ডিং অংশটাকেও যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে ব্যাপারটা আসছে এরকম যে হোল রিজিয়ন বরাবর ইন্টিগ্রালটা ইকুয়ালস টু এই সেম সেম ইন্টিগ্র্যান্ডের জন্যই R1, আচ্ছা R1 R2 এর আলাদা নাম দিছি, R ড্যাশ সেম ইন্টিগ্র্যান্ড প্লাস R ডাবল ড্যাশ সেম ইন্টিগ্র্যান্ড। এই পুরা ইন্টিগ্রেশনটা যদি করে ফেলেন, যেটা প্রশ্নে চাওয়া হয় নাই, সেটা সমান আসতেছে হচ্ছে এই ইন্টিগ্রাল প্লাস এই ইন্টিগ্রাল, যেখানে R ড্যাশ বলতে আমি বুঝাইতেছি হচ্ছে এই হোল বাদে বাইরের টুকু, আর R2 ড্যাশ বলতে বুঝাইতেছি ভিতরের হোলটুকু। সো হোলটুকুর ভিতরের রিজিয়নটা হচ্ছে R ডাবল ড্যাশ, আর হোল বাদে বাইরের রিজিয়নটুকু হচ্ছে R ড্যাশ। টেকনিক্যালি স্পিকিং আপনার অঙ্কে আসলে এইটুকু চাওয়া হয়েছে, আপনার অঙ্কে আসলে এইটুকু চাওয়া হয়েছে, কারণ আপনার রিজিয়নটা আসলে এই R ড্যাশটুকু ভেতরের হোলটুকু বাদ দিয়ে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা সাধারণত মাল্টিপ্লি কানেক্টেড এর ক্ষেত্রে অঙ্ক করি। এই বাদ দেওয়া এইটা কিভাবে হ্যান্ডেল করি বোঝার জন্য একটা এক্সাম্পল দেবো, এটা দিয়ে আমাদের আসলে কাজ শেষ। অঙ্ক করে একটু দেখাই যে কিভাবে আমরা এই বাদটা দিই। ইভ্যালুয়েট সি মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, উপরে তো এলিমেন্ট লিখে ফেলছি, where C is a piecewise smooth curve oriented counterclockwise such that দুইটা অঙ্কের দুইটা পার্ট, দুইটা সিচুয়েশন কনসিডার করি। such that প্রথম সিচুয়েশন C
doesn't enclose 0 0 আর দ্বিতীয় সিচুয়েশন সি encloses origin। আমাদের অঙ্কটা করতে গেলে নাম্বার এটা আমাদের নিয়মে না, নাম্বার এটা হচ্ছে আগের নিয়মে, সিম্পল কানেক্টেড রেখে নাম্বার বিটা হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, অঙ্কে কি বলা হয়েছে, আমরা এ নাম্বারটা আগে সলভ করি। সলিউশন এ নাম্বারের ক্ষেত্রে ইন্টিগ্রেটটা করতে হবে এমন একটা ক্লোজড স্মুথ ব্লা 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 কার্ভ বরাবর যে কার্ভটা অরিজিনকে এনক্লোজ করে। তার মানে এটা একটা সিম্পল সিচুয়েশন। বি নাম্বারের সলিউশনটা আমরা এখানে করব। বি নাম্বারের সিচুয়েশনটা আগেই ড্র করে ফেলি পার্থক্যটা বোঝার জন্য। একটু ধরেন এখন এমন কোন একটা কার্ভের কথা বলা হইতেছে যেটা অরিজিনকে কন্টেইন করে। আচ্ছা, একটু বাজে দেখতে কার্ভ, এনি কার্ভ, সি এর শেপ নিয়ে কোনো কথা বলেন, হ্যাঁ, অরিজিনকে সে কন্টেইন করে। তো কেন দ্বিতীয় অঙ্কটা করতে গেলে ঝামেলা কি বা ডিফারেন্ট কি সেটা একটু বলি। 0 0 কে যদি রিজিয়ন কন্টেইন করে ফেলে, তাহলে এই লাইন ইন্টিগ্রালটাকে যখন আমি গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে ডাবল ইন্টিগ্রালে কনভার্ট করব, সেই ডাবল ইন্টিগ্রালের ভিতর 0 0 ইনক্লুড হয়ে গেলে যে প্রবলেম, এক্স আর ওয়াই দুইটাকে 0 বসালে এখানে ডিনোমিনেটরটা 0 হয়ে যায়, ফাংশনটা সেখানে আনডিফাইন্ড থাকে। হ্যাঁ, তার মানে আমার ইন্টিগ্র্যান্ডটা ওই পয়েন্টে ডিফাইন না। সো গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করতে ঝামেলা আছে। সো আমাদের যেটা করতে হবে, একে স্কিপ করে কিছু একটা করতে হবে, ওইখানে পরে আসছে, আগেরটা আগে, এ নাম্বারটা আগে একটু সলভ। এ নাম্বারে এই ইন্টিগ্রালটাকে যদি আমি ওই এফ জি ফরম্যাটে যাই, তাহলে একটু যদি দেখেন, এফ হচ্ছে মাইনাস ওয়াই বাই এফ অফ এক্স ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একই কনসেপ্টে জি অফ এক্স ওয়াই কত? জি অফ এক্স ওয়াই হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যখন আমরা কনভার্ট করবো, আমি ফর্মুলাটা একটু লিখি, কি যেন ছিল, এফ ডিএক্স প্লাস জি ডিওয়াই অ্যালং আওয়ার কার্ভ সি। এটা ডাবল ইন্টিগ্রালে নিলে হয়ে যায়, দেখুন আর হচ্ছে এই রিজিয়ন, হয়ে যায় হচ্ছে ডেল জি বাই ডেল এক্স মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিএ। তাহলে আমার লাগবে হচ্ছে ডেল জি বাই ডেল এক্স। সো ডেল জি বাই ডেল এক্স একটু বের করি। এখানে ডেল জি বাই ডেল এক্স টা কত আসতেছে? ইউ বাই ভি এর সূত্র। সো নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, উপরে হচ্ছে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ 1 মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ ওয়াইজ এক্স। তাহলে দেখতে পাচ্ছি নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর পরে ডেল এফ বাই ডেল ওয়াইটাও লাগবে, তাহলে সেটাও একটু এখানে বের করে ফেলার চেষ্টা করি। ডেল এফ বাই ডেল ওয়াই, আপনারা যদি পুরোটা অঙ্ক করে করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটু চিন্তা করেন, এফ আর জি অলমোস্ট সিমেট্রিক, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে এটাকে পাওয়া যায়। একমাত্র ডিফারেন্স হচ্ছে এখানে এক্সট্রা মাইনাস আছে। সো আমি এই ফাংশনটাই লিখে দিব, চেঞ্জ করবো কি, প্রথমে এক্স এর জায়গায় ওয়াই নিবো, তারপর ওয়াই এর জায়গায় এক্স নিবো, তারপর আগেটা মাইনাস দিব। তাহলে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স করলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আসে, আরেকটা এক্সট্রা মাইনাস নিলে আবার আলটিমেটলি ঘুরে ফিরে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ারই আসে। আপনারা যদি রিস্কি ফিল করেন এই অ্যাপ্রোচটা যে করতে গিয়ে ভুল না রেজাল্ট পাই, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা অঙ্ক করে এটা করবেন। বাট আমার যে আমার যেটা ফোকাস, সেটা হচ্ছে এই দুই রাশি সমান এসে পড়ছে, সেম এসে পড়ছে, হুইচ মিনস এরা কাটাকাটি গিয়ে জিরো প্রডিউস করে ফেলবে, সেই ইন্টিগ্রেশনটা রেজাল্ট জিরো হয়ে যাবে। এইটার সাথে অ্যানালগাস একটা সিচুয়েশন হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলাতে, আপনারা যখন অ্যানালিটিক ফাংশনে যখন এই দুই পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, জাস্ট ওইখানে কমপ্লেক্স ইন্টিগ্রাল হওয়াতে দুইটা পার্ট থাকে, হুম, ux ইকুয়ালস টু ভিওয়াই, dx ইকুয়ালস টু মাইনাস ইউআই, তখন হচ্ছে কশিস ইন্টিগ্রালের ওই পাথ বরাবর ভেতরে যদি কোনো গ্যাঞ্জাম না থাকে, সিঙ্গুলার পয়েন্ট না থাকে, ওই পাথ বরাবর রেজাল্ট জিরো আসে, এটা সেই সিচুয়েশন। আর এইখানে হচ্ছে গ্যাঞ্জাম আছে। সো কশিস ফর্মুলাতে আমরা দেখছি যে ভেতরে যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তখন নন জিরো রেজাল্ট আসে বা আসার চান্স থাকে।
ইনসিডেন্টালি জিরো আসতে পারে বাট জেনারেলি নন জিরো হবে। এখানেও সেরকম একটা সিচুয়েশন। এই অ্যানালজিটা বলার জন্য আমি কমপ্লেক্স অ্যানালিসিসের প্রসঙ্গ পাচ্ছি। এনিওয়ে, এখন আসি আমাদের এই অঙ্কটা আমাদের মেইন কনসার্ন। পার্ট এটা হচ্ছে আগে নিয়ে নিয়েছি, পার্ট বিটা আমাদের মেইন কনসার্ন, কিভাবে এই অঙ্ক করা যায়। সেটা হচ্ছে এই রিজিয়নের ভিতরে আমি এখন এই যে ক্লকওয়াইজ একটা কিছু ধরবো, কারণ ভেতরেরটা পাথটা ক্লকওয়াইজ আসে, বাইরের পাথটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, এবং এই রিজিয়ন বরাবর অঙ্ক করব। তাতে আমরা এখন রিজিয়ন হিসেবে যদি আমরা এই ব্লু পার্টটাকে চিন্তা করি, আরটা, তাহলে এই আরটা, আর বরাবর যদি আমরা ইন্টিগ্রেট করি, যেহেতু ভেতরের এই গ্যাঞ্জামটাকে আমরা অ্যাভয়েড করছি, প্রশ্নে কিন্তু চাইছে অন্য কিছু, আমরা জোর করে মানে আমরা কিন্তু লাইন ইন্টিগ্রালটা লিখিও নি, খেয়াল করে দেখুন, আমরা লাইন ইন্টিগ্রালটা করেসপন্ডিং গ্রিনস থিওরেম ইকুইভ্যালেন্ট হচ্ছে, দ্যাট ইজ ডাবল ইন্টিগ্রালে চলে গেছি। কিন্তু ডাবল ইন্টিগ্রালে চলে যাওয়ার পর আমরা অরিজিনাল যে ইন্টিগ্রালটা চাইছে তাকে না করে রিজিয়ন হিসেবে এটাকে চুজ করছি। এন্ড যেহেতু এই হ্যাচিং করা রিজিয়নটা আমাদের স্পটলেস, দ্যাট ইজ এই যে গ্যাঞ্জামহীন, ভেতরে সিঙ্গুলার পয়েন্ট নাই, সেহেতু এইটার রেজাল্টটা আগের লজিকে জিরো হবে। এই অংশটুকু এ নাম্বারটা করে আসছি বলে আমি জিরো বসাচ্ছি। মূল পরীক্ষায় যদি এ নাম্বারটা না থাকে, সরাসরি যদি বি করতে দেয়, তাহলে এইটা কেন জিরো সেটা এ নাম্বারটা করে আপনাকে একটু দেখাই। বাট প্রবলেম হচ্ছে এইটা তো আমাকে অঙ্কে চাওয়া হয়নি, বাট এইটাকে ব্যবহার করে আমি আমার অঙ্ক সলভ করতে পারবো। ওই যে আমি বললাম না যে আহ, আহ, আমার দরকার হচ্ছে এইটা, কিন্তু এইমাত্র আমি এইটা বের করে জিরো মানেছি, মানে আমি এই লোকটাকে জিরো আনছি, কিন্তু এই লোকটা কিন্তু আবার দিস গাই প্লাস দিস গাই, যেখানে এই প্রথম জোনটা আমার দরকারি, দ্বিতীয় জোনটারে আমি চিনি না। দেখা যাক কে এসে। সো এই লোকটাকেই আমি দুইটা ডাবল ইন্টিগ্রাল লিখবো, একটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল, দুইটা লাইন ইন্টিগ্রাল লিখবো। এই ডাবল ইন্টিগ্রালটা কোন লাইন ইন্টিগ্রালের সমার্থ, সেটা হচ্ছে সি বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছি, মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, আমি ছোট করে লিখতেছি বিকজ আমি জায়গার মধ্যে আটাইতে চাই, আপনারা জানেন এখানে কি লিখতে চাচ্ছি, প্লাস ক্লকওয়াইজ ডিরেকশনে বাইরের কাফটার নাম দিচ্ছি সি অ্যান্টি ক্লকওয়াইজ, আর ভেতরের কাফটার নাম দিলাম কিছু একটা দিতে হবে, সি ওয়ান। ক্লকওয়াইজ ডিরেকশনে সি ওয়ান কার্ভ বরাবর সেম ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এই ইন্টিগ্রেশনটা যদি আমি করতাম তাহলে রেজাল্ট জিরো আসতো, কিন্তু আমার ইন্টিগ্রালটা এটা না, আমার ইন্টিগ্রালে এই সি ওয়ান পার্টটা না। বাট ক্ষতিও নাই, দেখেন কি কি করি। এইখান থেকে রাইট সাইড যেহেতু জিরো এসে পড়ছে, এখান থেকে আমি লিখে ফেলতে পারি আমার দরকার কাকে, আমার প্রশ্নের ইন্টিগ্রেশন কিন্তু এটা। এইটা সমান কি আসতেছে, সি অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওই পাশে গেলে মাইনাস চলে আসে, সেই মাইনাসটার কারণে এই অ্যান্টি ক্লকওয়াইজটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়। তো আমি এটাকে আবার ঘুরে ফিরে এক লাইন কমাচ্ছি, আপনারা বুঝে নিন, অ্যান্টি ক্লকওয়াইজ বানিয়ে দিচ্ছি, সি ওয়ান মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে প্রশ্নে আমাকে অঙ্ক করতে করে বের করতে বলছে এই ব্যক্তিকে, এই ব্যক্তি ইকুয়াল টু আমি পাইছি এই ব্যক্তি, এবং আমি এইটাকে সলভ করে বের করবো। এখন এখানে একটা কাহিনী আছে, আমরা আপনি বলতে পারেন যে স্যার তাহলে তো মানে সি ওয়ান বরাবর ইন্টিগ্রেট করতে গেলে ভেতরে তো সেই একই ভেজাল রয়ে গেল। আসলে আমরা ভেজাল আনাইনি, আমরা অন্য কাহিনী করছি। আপনি খেয়াল করে দেখেন এই সি ওয়ানটা প্রশ্নের দেওয়া কেস নয়, এটা আমার চয়েস। রিজিয়নের ভিতরে ভেজালকে কন্টেইন করা যে কোনো ক্লকওয়াইজ কার্ভের জন্যই এটা সত্য। এই সি ওয়ানটা যেহেতু আমার চয়েস, তাহলে ওয়াই নট একদম পছন্দ মতো একটা সি ওয়ান। দেখেন অরিজিনাল সি কার্ভটার ব্যাপারে প্রশ্নে কিছু বলাও না, প্রশ্নে বলা হয়েছে সাম কার্ভ, সাম স্মুথ কার্ভ। এমনকি যদি বলাও থাকতো এবং খুব বিশ্রী কিম্ভূতকিম আকার একটা সি কার্ভ যদি বলা থাকতো, সেইটা দিয়ে অঙ্ক না করে আমার অঙ্কটাকে আমি এই একটু আগের কনসেপ্টটা দিয়ে নামাই নিয়ে আসলাম এমন একটা সিচুয়েশনে যে আমি চাইলে আমার চয়েস মতো নাইস এনাফ একটা কার্ভ আমি এখানে ডিজাইন করতে পারি, এবং সেই কার্ভ বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু মাইনাসটা এখন অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, সেই কার্ভ বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ এই লাইন ইন্টিগ্রালটা করে দিলে দ্যাট উড বি দ্য
তার মানে পরোক্ষভাবে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যার সামারি হচ্ছে মূল থিওরেমের এই কথা ছিল না, কিন্তু করলারির মতো করে ডেভেলপ করছি যে এটা যদি একটা ভ্যাজাইলা পয়েন্ট হয়, ভ্যাজাইলা পয়েন্টকে ঘিরে যদি এরকম একটা অঙ্ক করতে আপনাকে দেওয়া থাকে, এই কার্ভটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে এই কার্ভকে উড়ায়ে দিয়ে আপনি আপনার পছন্দ মতো, ভ্যাজাইলা পয়েন্টকে এক্সক্লুড করা যাবে না, হ্যাঁ, কিন্তু নন ভেজাল হাজার হাজার পয়েন্টকে আপনি এক্সক্লুড করে ফেলতেছেন, ডাজন্ট ম্যাটার। ভেজাল্লা পয়েন্টকে ইনক্লুড করে আপনি চয়েস মতো নাইস এন্ড গুড এনাফ, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ একটা কার্ভ আপনি চুজ করে ফেলতে পারবেন, নাম বলি C1। সেই C1 কার্ভ বরাবর অঙ্কটা করা ইজি হবে, সেটা করে দিয়ে অ্যান্সার বের করবে, দ্যাট ইজ অ্যান্সার। এবং এই কাজ আপনারা কন্টুর ইন্টিগ্রালের ক্ষেত্রে কমপ্লেক্স অ্যানালাইসিসে করার কথা, যেখানে এই কনসেপ্টটার নাম হচ্ছে, অ্যানালগাস যে কনসেপ্টটা কমপ্লেক্স আমরা করি তার নামটা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউয়াস ডিফর্মেশন। আপনাদের কি নামটা কমন পড়ছে? আপনাদের কি মনে করে যে এই জিনিস করে আসছেন কমপ্লেক্সে? আচ্ছা, কমন না পড়লেও সমস্যা নাই, বাট এখন যেভাবে এই অঙ্কটা দেওয়া আছে, বিশেষ করে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, বিশেষ করে আমি হয়তো বা C1 কার্ভ হিসাবে চুজ করতেছি সুন্দর মতো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1, একটা পছন্দ মতো সার্কেল চুজ করে ফেললাম। দেন আমি এক্স ইকুয়ালস টু সে কস টি আর ওয়াই ইকুয়ালস টু সাইন টি প্যারামিটার চুজ করলাম। পুরা সার্কেল কভার করার জন্য টি এর ভ্যালু 0 থেকে 2 পাই কভার করা লাগে, এই মানগুলো সব এখানে বসাই দিই, বসায় দিয়ে টি ইকুয়ালস টু 0 থেকে 2 পাই, হ্যাঁ, মাইনাস ওয়াই হচ্ছে সাইন টি, আর বিএক্স হচ্ছে, এখান থেকে বিএক্স আসতেছে হচ্ছে কস টি এর ডেরিভেটিভ হুইচ ইজ অলসো মাইনাস সাইন টি ডিটি। এরপর এক্স এর মান বসাবো কস টি, তার সাথে ডিওয়াই আসতেছে, ডিওয়াই হচ্ছে অলসো কস টি ডিটি, নিচে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে 1। এই অঙ্কটা এখন আপনি নিজে শেষ করতে পারবেন, এটা সিঙ্গেল ভ্যারিয়েবল অঙ্কে নেমে চলে এসেছে। তো এইভাবে আমরা মাল্টিপ্লি কানেক্টেড ডোমেইনকে হ্যান্ডেল করতে পারি। আমার ক্লাসের কন্টেন্ট আজকে এই পর্যন্তই। কারো কোথাও কোনো কন্টেন্টে কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি রিপিট করব। ওকে, ঠিক আছে, তাহলে প্রথমে আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন মিটিং ক্লোজ করব।